গুড ইভিনিং ফ্রম গেম চেঞ্জার। যারা যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথম যিনি কথা বলছি, আমার নাম শেখ শাহির আহমেদ। আমি 43তম বিসিএস থেকে সহকারী কমিশনার পদে কাস্টমস এক্সাইজ এবং ভিএটি ক্যাডারে আমি কর্মরত আছি। আমার সাথে আরো দুজন মেন্টর আপনাদের সাথে যোগদান করবেন, যাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যাদের নাম এবং ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়টি সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তারপর আমরা যদি একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বলি, টুডে উইল ট্রাই টু টক অ্যাবাউট 48 মানে 49, আমাদের আপকামিং যে বিসিএস গুলো আছে সেই বিসিএস গুলোর প্রিপারেশন প্ল্যানটা কেমন হওয়া উচিত। যারা স্পেশালি একদম বেগিনার আছেন, আপনারা কিভাবে কোথা থেকে নিজেদের প্রস্তুতিটা শুরু করবেন, কিভাবে একটা লং টার্ম এবং একটা সাস্টেনেবল প্রিপারেশন আপনি তৈরি করবেন। অ্যান্ড ওয়াইল ডুইং সো আমরা যেটা চেষ্টা করব, কোনোভাবেই কনফিউজিং কোনো কথাবার্তা যতটা সম্ভব না বলে রিয়েল সিনারিওটাকে আমলে নিয়ে, আসলে যারা জব প্রস্তুতির একদম সূচনা লগ্নে আছেন, বিসিএস টাকে যারা পাখির চোখ করছেন, বিসিএস এর একটা কংক্রিট প্রিপারের সাথে কিভাবে নিবেন, যাতে করে বিসিএস এর তো আসলে একটা ধাপ না, প্রিলিমিনারির পর লিখিত, লিখিতর পর ভাইবা, বেশ কয়েকটি ধাপ আছে এবং এই প্রত্যেকটি ধাপের মধ্যবর্তী যে বিচরণ কাল, এই বিচরণ কালটা প্রথাগত ভাবে বা বাংলাদেশের ঐতিহ্যগত ভাবে বেশ লম্বা। তো এই সময়টাতে কিভাবে আসলে আপনি আপনার নিজের যে প্রস্তুতিটা আছে সেটাকে কাজে লাগাবেন, নট অনলি ফর বিসিএস, এছাড়া আপনি যে আদার কম্পিটিটিভ এক্সামস গুলোতে পার্টিসিপেট করবেন, সেই জায়গাগুলোতে আপনার নিজের টেকার সম্ভাবনাটাকে আপনি কিভাবে বাড়াতে পারেন, এই বিষয়বস্তুগুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা এখানে আহ যেটা হচ্ছে একদম সব থেকে কম্প্যাক্ট যে ডিসকাশনটুকু, সেই ডিসকাশনটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। এই সেশনটি কাদের জন্য, যারা আপনারা এখনো, আমি যদি বলি, গ্রাজুয়েশন শেষ করেননি, আপনি হয়তো এখন আপনার অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, বা গ্রাজুয়েশন শেষ হয়নি, শেষ ভাগে আছেন, বাট আপনি প্ল্যান করছেন যে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর ইউ সিট ফর দ্য বিসিএস এক্সাম। আপনি কিভাবে শুরু করতে পারেন, এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারেন। যারা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন, তারা কিভাবে আপনি প্রস্তুতিটা শুরু করবেন। এট দ্য সেম টাইম, যারা ইতিপূর্বে হয়তো 46 বিসিএস এ বসেছেন বা 47 বিসিএস এ বসতে যাচ্ছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু ওইরকম কংক্রিট কোনো প্রিপারেশন আপনাদের এখনো হয়নি, যেহেতু অগাস্ট মাসে হয়তো 47তম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে যারা মোটামুটি গ্রাজুয়েশন শেষ করেছেন, অল্প বিস্তর একটু বই টই নাড়াচাড়া করছেন, আপনারাও কিভাবে আপনাদের এই প্রিপারেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, যাতে করে, আমি মানে ইতোমধ্যে বলেছি, এই যে লম্বা জার্নিটা আছে, এই লম্বা জার্নিটা যাতে আপনি পাড়ি দিতে পারেন এবং ওয়াইল ডুইং সো একটা জব যাতে আপনি অ্যারেঞ্জ করতে পারেন, সেই সম্ভাবনাটা যাতে বৃদ্ধি পায়, সেই সম্ভাবনা বৃদ্ধিমূলক যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলা কেমন হতে পারে, সেই বিষয়ে আমরা আপনাদের কাছে আইডিয়া দিব। আমরা আজকে যারা কথা বলবো, আমরা প্রত্যেকেই ইতোপূর্বে বিভিন্ন জব কোচিং সেন্টারে আমরা পড়িয়েছি, আমরা সার্ভিসে যোগদান করার আগে। অনেকে আছেন এখনো হয়তো পড়াচ্ছেন। এছাড়া যে বিষয়টা হয়েছে, আমরা নিজেরা, আপনারা আসলে যে পর্যায়টাতে, যে ধাপটা আপনারা পার হতে চাচ্ছেন, যে জায়গাটাতে আসতে চাচ্ছেন, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, আমরা কিন্তু সেই ধাপ বা সেই হার্ডলটা আমরা পার করে এসেছি। সো আমাদের মূল অবজেক্টিভটা থাকবে আহ, যতটা সম্ভব প্রিসাইজ উপায়ে এবং কংক্রিট কিছু ইনফরমেশন, কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করা। এখানে কিছু ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকতে পারে। যেমন আমি আমার যখন আমি আমার পরিকল্পনা বা আমার কৌশল নিয়ে আমি কথা বলবো, আমি যে কৌশলটা অবলম্বন করেছি বা যে কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করেছি, আমার পরবর্তী বক্তার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কৌশলগত কিছু মিল থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিফারেন্সও থাকবে, হুইচ ইজ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি অবভিয়াস। ঠিক আছে? তো আপনাকে যেটা চিন্তা করতে হবে, আজকের সেশনটা থেকে আপনার টেক অ্যাওয়েটা কি হতে পারে। আপনি তো আমাদের সাথে মোটামুটি ঘন্টা দেড়েক সময় দেন, এই দেড় ঘন্টা সময় থেকে আপনার প্রাপ্তি কি হতে পারে। আপনি যদি এরপরে আর কখনো আমাদের কথা নাও শোনেন, অ্যাটলিস্ট আপনার প্রিপারেশনটা কিভাবে শুরু করলে আপনি কক্ষচ্যুত বা পথচ্যুত বা ডিরেইলড হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে আসবে, সেই সম্পর্কে কিছুটা আইডিয়া হবে। এট দ্য সেম টাইম, যারা খুব রিসেন্ট পাস্টে এই কম্পিটিটিভ এক্সাম গুলো ক্র্যাক করেছে, তাদের থেকে আপনি একদম একটা, যেমন ফ্রেজ আছে, আমি প্রায়ই বলি, টু হিয়ার সামথিং ফ্রম দ্য হর্সেস মাউথ। অর্থাৎ যে আসলে একটা প্রকৃতপক্ষে যে কাজটা করেছে,
সেই কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তির কাছ থেকে সেই সম্পর্কে জানাটা হচ্ছে সব থেকে মানে বেটার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারে। তো সেই জিনিসটা হোপফুলি আপনাদের হবে। তো আমরা আসলে একটা লম্বা সেশন নিতে গেলে কি নিয়ে আলোচনা করব, এখান থেকে আমাদের প্রাপ্তির ব্যাপারগুলা কি, আপনি কি এক্সপেক্ট করছেন, আদৌ এই সেশনটা আপনার প্রয়োজন আছে কি নেই, এইটা অনেক সময় আমরা ঠাহর করতে পারি না, বুঝে উঠতে পারি না। তো এই জন্য শুরুতে একটু লম্বা একটু আমরা কি করলাম, একটু কি বলবো আসলে বিবৃতিমূলক কথাবার্তা বলে রাখলাম। তো দ্য ফিল্ড ইজ ওপেন, এইটা বাধ্যতামূলক কোনো সেশন না। আপনি বিশেষ ক্যাডার হইতে হইলে এই সেশনটাই আপনাকে শুনতে হবে, মোটেও এটা মানে মানে আবশ্যক কিছু না। আবার এটা শুনলেই আপনি ক্যাডার হবেন এইরকম কোনো বাধ্যবাধকতাও নেই। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি লক্ষ্যটা নিয়ে আমরা এগোচ্ছি এবং পরবর্তী 1.5 ঘন্টার সময় আমরা কিভাবে ব্যয় করব। তো মানে ওয়ান লাস্ট টাইম যেটা আমি বলার চেষ্টা করছি, এই 1.5 ঘন্টা সময় ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশন অবশ্যই ভ্যালু অ্যাড করবে, এটুকু আমার কমিটমেন্ট থাকবে আমার পক্ষ থেকে। তো যেমনটা বলছিলাম, যারা ইতিমধ্যে জয়েন করেছেন আবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাহির আহমেদ। তো এখন আমি আমাদের আজকে সেশনটার কার্যক্রম শুরু করছি। এরপর আমার পরবর্তী কনজিকিউটিভলি আরো বক্তারা আছেন, তারা পার্টিসিপেট করবেন। ওকে, আচ্ছা। তো প্রথমত কিছু ফ্যাক্টস আমরা একটু মানে নিয়ে ডিসকাস করার চেষ্টা করি। বর্তমানে বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা বিশেষ সময় আমরা পার করছি। তো এই সময় বিসিএস নিয়ে আমরা জানি বিসিএস এর সম্পূর্ণ প্রক্রিয়াটা পুনর্গঠন এই ধরনের বেশ কিছু কার্যক্রম সরকার হাতে নিয়েছে, কিছু কার্যক্রম চলমান আছে। এখন বিং এ জব ক্যান্ডিডেট স্পেশালি বিসিএস ক্যান্ডিডেট, আপনার জায়গা থেকে আপনি কিছুটা কনফিউজড হয়ে থাকতে পারেন, মানে উইচ ইজ ভেরি অবভিয়াস এবং এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল যে বর্তমান সময়ে আপনি ওরকম আপনার ভিতরে কিছুটা মানে কি বলবো, টু সাম এক্সটেন্ট ফ্রাস্ট্রেশনে চলে আসতে পারে যারা স্পেশালি 1-2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন। তো সবকিছুর কে পাশে রেখে আমি যদি আপনাকে একটা কথা দিয়ে বলার চেষ্টা করি, আমার নিজস্ব মোটো বা স্ট্র্যাটেজির জায়গা যেটা ছিল, আমি সবসময় বিশ্বাস করি যে জিনিস আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে, মানে থিংস দ্যাট আর বিয়ন্ড মাই কন্ট্রোল, সেই ব্যাপারগুলো নিয়ে আমি শুধু শুধু চিন্তা করে বা দুশ্চিন্তা করে আসলে কিন্তু কিছু গেইন করতে পারবো না। তো আপনাদের উদ্দেশ্যে পরবর্তীতে প্যাটার্নে কি চেঞ্জ আসবে বা কি ঘটবে না ঘটবে, এগুলো আপনাদের কিন্তু আমলে নেওয়ার দরকার নাই। দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর সেলফ ইজ টু প্রিপেয়ার ইউর সেলফ। আপনার জন্য সম্ভাব্য সব সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ মানে কি আউটপুটটা কি হতে পারে, যে নিজেকে আপকামিং যে কোনো একটা এক্সামের জন্য কম্পিটেন্ট করে গড়ে তোলা। এবং মানে ওয়েদার ইউ আর ডুইং ইট অর নট, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ আপনি আসলে নিজের সাথে কতটুকু সৎ থেকে এই চেষ্টাটা করছেন, এটাই কিন্তু দিন শেষে আপনার কি বলবো আসলে ফিউচারটাকে শেপ করে দিবে। ওকে, তো আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টা এখানে আমরা লিখেছি 48 বা 49 বিসিএস। এটা কেন লিখেছি, আর আপনারা জানেন ইতিমধ্যে একটা আলোচনা চলমান আছে যে আপকামিং যে বিসিএস এর সার্কুলারটা সেটা 48 হতে পারে এবং সেটা খুব সম্ভবত একটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে ডক্টরদের জন্য। তো 48 বিসিএস হওয়া ডক্টরদের জন্য হওয়া মানে কিন্তু 49 বিসিএস কিন্তু পরে হচ্ছে, ব্যাপারটা এরকম না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার নেক্সট বিসিএসটাই কিন্তু 49। ঠিক আছে, এবং স্পেশাল বিসিএস গুলা কিন্তু জেনারেল বিসিএস গুলার সাথে এটা কোনোভাবে ওই সমান যে গ্যাপ ডিস্টেন্স বা ওই প্রসিডিওরে কিন্তু হয় না। স্পেশাল মানেই এটা কি, স্পেশাল মানে সে স্পেশাল, সে বিশেষ। যে নর্মাল বা জেনারেল মানে নিয়ম কিন্তু সে মানবে না বা মেনে চলবে না। তো এই জন্য যারা আসলে নিজেদেরকে একটু লম্বা রেসের ঘোড়া ভাবছেন, দীর্ঘ সময় মানে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে চাচ্ছেন, যাতে একবার একটা কংক্রিট প্রস্তুতি নিয়ে আপনি একটা কি বলবো ফসল নিজের ঘরে তুলতে পারেন, তাহলে দিস ইজ হাই টাইম যে আপনি আপনার প্রস্তুতিটা শুরু করবেন। এবং আহ কি বলবো কোনো ধরনের হিকআপস ছাড়া, কোনো ধরনের কনফিউশন ছাড়া, কোনো ধরনের হাফ হার্টেড অ্যাটেম্প্ট ছাড়া, অর্থাৎ আধো আধো প্রচেষ্টা ছাড়া সম্পূর্ণভাবে নিজেকে মানে নিয়োজিত করে একটা প্রস্তুতি নেবেন, সেই সময়টা হচ্ছে এখন। আচ্ছা, তাহলে আমরা যদি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি আমরা কথা বলা শুরু করি, আমরা আজকে আমাদের তার আগে একটু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকে আমরা ওভারঅল আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিসিএস প্রিলিমিনারি এক্সিস্টিং সিলেবাসটাকে একটু বিশ্লেষণ করব এবং সিলেবাস গুলো ধরে ধরে কিভাবে আসলে আপনি আপনার পড়াটাকে কিছুটা কম্প্যাক্ট করে নিয়ে আসতে পারবেন সেই ব্যাপারটা সম্পর্কে আপনাদের সাথে আমরা ডিসকাস করব। এট দ্য সেম টাইম আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত কৌশলগুলোকেও শেয়ার করব, যে কৌশলগুলো আমরা নিজেরা অবলম্বন করেছিলাম। ওকে, আচ্ছা। সো লেটস স্টার্ট। আমি যদি একদম একটু কন্টেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি, প্রথমত আপনারা জানেন যে বিসিএস এর প্রক্রিয়াটা আছে, এটা কিন্তু
মূলত তিনটা ধাপে সম্পন্ন হয়, এটা আপনার খুব ভালোভাবে অবগত আছেন। ঠিক আছে, এটা আমি জানি আপনার প্রত্যেকেই জানেন। নাম্বার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, এরপর রিটেন, এরপর হচ্ছে ভাইবা। আই ট্রাই টু নট, কি বলবো আসলে, মানে এই সেশনটা যাতে কোনোভাবে আপনাদের জন্য অ্যাটলিস্ট বোরিং না হয়, আমার জায়গা থেকে আমি সেই চেষ্টাটা করব। তবে এখানে আবার খুব দম ফাটানো কোনো হাসির জোকস, চটুল জোকস শোনার যারা এক্সপেকটেশন রাখছেন তাদেরকে আমি শুরুতেই হতাশ করে দিই, ওরকম কিছু থাকবে না। ওরকম কি বলবো, সস্তা কোনো মোটিভেশনও এখানে থাকবে না। এখানে আমরা ফ্যাক্টস গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, যে ফ্যাক্টস গুলোকে আমলে নিলে হয়তো আপনি ভালো কিছু করতে পারেন। কারণ এত লম্বা জার্নি, বিসিএস এর জার্নিটা হচ্ছে একটা মানে ভয়াবহ লেভেলের লম্বা জার্নি। এটা হচ্ছে আপনার একটা প্রকৃত পক্ষে আপনার টেস্ট অফ টেম্পারমেন্ট, আপনার ধৈর্য, আপনার পরিবার বা যাদের সাথে আপনি থাকেন তাদের ধৈর্য, তাদের স্যাক্রিফাইস, আপনার স্যাক্রিফাইস, সবকিছুর সম্মিলনে কিন্তু আলটিমেটলি একটা আউটপুট আসে। তো এইখানে কোনো ওইরকম শর্টকাট ওয়েজ নাই। তো মূল আলোচনা যেহেতু করা শুরু করছে, আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের সাথে জুমে জয়েন করেছেন অ্যাটলিস্ট আপনারা আপনাদের একটু কাইন্ডলি জুমে থেকে আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে ওখান থেকে আপনারা একটু নিজেদেরকে মিউট করে রাখুন। যখন আমরা কিউ অ্যান্ড এ সেশন করবো বা প্রশ্নোত্তর পর্ব যখন আমরা রাখবো, তখন আপনারা নিজেদেরকে আনমিউট করে কথা বলবেন। এতে কি হবে, এটা কিন্তু একটা কমন এটিকেট, এবং এটা অনলাইনে এটিকেটটা মেনটেন করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, এখন কিন্তু অনলাইন মিটিংস গুলা কিন্তু কোনো রেয়ার ইভেন্ট না, রেগুলার ইভেন্ট। সো এই কার্টিসি গুলা, এই এটিকেটস গুলা কিন্তু আপনাকে দেখাতে হবে। আচ্ছা, তো বিসিএস প্রিলি, রিটেন এন্ড ভাইবা। আমরা জানি প্রিলিমিনারি ধাপটা হচ্ছে, এই ধাপে 200 মার্কের একটা এক্সাম আপনারা ফেস করবেন, 200 মার্কের একটা নৈর্ব্যক্তিক বা হচ্ছে অবজেক্টিভ একটা পরীক্ষা ফেস করতে হয়। এরপর রিটেনে জেনারেল ক্যাডার হলে আপনাকে 900 মার্কের রিটেন দিতে হয়। এছাড়া আপনার যদি এছাড়া যদি আপনার বোথ টেকনিক্যাল ক্যাডার থাকে সেই ক্ষেত্রে আলাদা, এটা আমাদের পরের ডিসকাশন। ভাইভাতে এক্সিস্টিং সিস্টেম অনুযায়ী 200 মার্ক আছে, এটা হয়তো পরিবর্তন হতেও পারে নিকট ভবিষ্যতে। আচ্ছা, এখন আপনাকে যদি একদম, আপনাকে যদি আমরা একদম অনেস্টলি বলি, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সব থেকে টাফেস্ট ফেজ হচ্ছে প্রিলিমিনারি। এইটা বাংলাদেশের জব মার্কেটে বা হচ্ছে এই জব অ্যারেনাতে যত ধরনের পরীক্ষা হয়, প্রিলি রিটেন মিলিয়ে, ব্যাংকের পরীক্ষা বলেন, বিসিএস এর পরীক্ষা বলেন, যত ধরনের কম্পিটিটিভ এক্সামের কথা আপনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্য টাফেস্ট এক্সাম টু ক্র্যাক ইজ দ্য প্রিলিমিনারি এক্সাম অফ বিসিএস, বিসিএস এর প্রিলিমিনারি এক্সাম। বিকজ এখানে এই 200 নম্বরের পরীক্ষার মধ্যে, এই 200 মার্কের মধ্যে কি কি আছে না আছে সিলেবাস, এগুলো আমরা নিয়ে কথা বলবো। যারা একদম নবীন তাদের উদ্দেশ্যে যদি 1 সেকেন্ডে বলি, এখানে 200টা প্রশ্নের উত্তর আপনাকে করতে হয়। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1 মার্ক করে পাবেন। প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য আপনার 0.5 করে মার্ক কাটা যাবে। এতে করে যে বিষয়টা হয়, আলটিমেটলি আমরা যদি প্রিভিয়াস বিসিএস গুলো ট্রেন্ড অ্যানালাইসিস করি, যে বিসিএস গুলোর ফলাফল গুলো মোটামুটি স্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছে, তাহলে আমরা দেখি মোরাললেস 125+ মার্ক যখন একজন ক্যান্ডিডেট পায়, সে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারে যে সে, হ্যাঁ, হয়তো সে প্রিলিটা কোয়ালিফাই করবে, সে সেই মার্কটা পেয়ে গিয়েছে। তাহলে আউট অফ 200, 125 মার্কস, ইট সিমস ভেরি ইজি টু ক্র্যাক অর ভেরি ইজি টু গেট, বাট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ইটস নট লাইক দ্যাট। কারণ হচ্ছে এইটা কঠিন, 200-র মধ্যে 125 পাওয়াটা কঠিন এ কারণে না যে এখানে প্রশ্ন খুব কঠিন হয়, নট, এইটা মূল ইস্যু না। এখানে মেইন ইস্যুটা হচ্ছে এখানে কন্টেন্ট হচ্ছে অনেক ব্যাপক, অনেক ভারী কন্টেন্ট, এত ব্যাপক কন্টেন্ট। তো যখন আপনি ওই 2 ঘন্টা সময়ের মধ্যে এই এত এত 10টা 11টা সাবজেক্টের পড়াশোনাগুলো এত ব্যাপক, মানে কন্টেন্ট গুলাকে মাথায় নিয়ে 2 ঘন্টায় আপনাকে আপনার মেধার যোগ্য বা যোগ্যতার প্রমাণ দিতে হবে, তখন আসলে আপনাকে ভালোভাবে পারফর্ম করে আসাটা তখন আপনার জন্য এতটা সহজ নাও হতে পারে। এই জন্য আমরা এখানে সেই হ্যাকস গুলো নিয়ে কথা বলবো। তো আজকের আমাদের ডিসকাশনটা কিন্তু মূলত এই জায়গাটা নিয়ে। সো অন্যান্য জায়গা নিয়ে আমাদের আজকে আমাদের আলোচনার পার্ট না, বাট যদি আমাদের আলোচনার প্রেক্ষিতে কোথাও কোনো সম্পূরক আলোচনা হিসেবে লিখিত বা ভাইবার ব্যাপারটা চলে আসে, আমরা অবশ্যই সেখানে ওইটা নিয়ে কথা বলবো। এখন এই যে 200 নম্বরের 200 নম্বরের প্রিলিমিনারি এক্সাম, সবার আগে আপনাকে কিছু বটম লাইন বা একদম সবার আগে আপনাকে কিছু বেদ বাক্য আপনাকে মাথায় গেঁথে নিতে হবে। ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আপনার এই বিসিএস প্রিলিমিনারি ফেজের প্রিপারেশনটাই মূলত আপনাকে ক্যাডার হওয়ার জন্য সব থেকে বেশি হেল্প করবে। কারণ হচ্ছে প্রিলির প্রিপারেশনটা জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ, সব থেকে বেশি মাত্রায় আমরা সময় পাই, এবং এই প্রিপারেশনটা যে সব থেকে গুছিয়ে নিতে পারে
রিটেন এক্সামে যে তার পক্ষে ভ্যালু এডিশন করাটা হয় সব থেকে ইজি, কম্পারেটিভলি ইজিয়ার হয়। একদম সব শেষ হয়ে যায় ব্যাপারটা এরকম না। ভাইবার জন্য আপনি যখন ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করবেন তখন যে নির্দিষ্ট সময়টা পাবেন, ভাইভাতে আসলে আপনার সামগ্রিক আপনার যে আপব্রিঙিং, আপনার যে লেভেল অথবা ডেপথ অফ ইওর নলেজ, সবকিছুরই কিন্তু একটা পরীক্ষা হয়ে যায়। তো ভাইবার জন্য 2 মাস 3 মাস সময়ে আপনি, যে ব্যক্তি, আপনার নাম যদি হয় এক্স, ব্যক্তি এক্স এর সম্পূর্ণ খলন লচে বদলে ফেলাটা আসলে কিন্তু এটা সম্ভব না। তো আপনি যখন প্রিলিমিনারি ফেজ থেকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে নিজে প্রিপারেশনটা নিয়ে যাবেন, ওইটা আলটিমেটলি রিটেন এক্সামেও যেমন আপনাকে কমপ্লিমেন্ট করবে, এট দ্য সেম টাইম আপনাকে কোন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ব্রেইনটাকে যেটা করবে কি, এটা প্রিপেয়ার করে রাখবে। সো ওইটা গোয়িং ফরওয়ার্ড আপনি এটার ভ্যালুটা আপনি বুঝতে পারবেন। এবং এইখানে আমি যদি একটা বাই প্রোডাক্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট বুঝেন বাই প্রোডাক্ট কি, উপজাত, হ্যাঁ উপজাত হিসেবে যদি আমরা চিন্তা করি, যেমন ভাত রান্না করছেন, ভাতের উপজাত কি হইতে পারে? ভাতের ফেনা বা মার, যেটাকে অনেক অনেক জায়গায় বলা হয়। এখন ভাতের ফেনা কিন্তু অনেকে খায়, হ্যাঁ ফেন ভাত খায় অনেকে, তো এটা কিন্তু উপজাত। আপনি কিন্তু ফেনাটার জন্য ভাত রান্না করেন নাই, তাই না? তো এরকম বিসিএস এর প্রিপারেশনটা যদি আপনি একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে নেন, সেই ক্ষেত্রে আদার যে জব এক্সামস গুলো আছে সেখানেও আপনি বেশ ভালো মাত্রায় কিন্তু আপনি ভ্যালুয়েট করবেন, এবং আপনার ওই পরীক্ষাগুলোতে টেকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সেগুলো কিভাবে হবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন যেটা বলছি, তাহলে বিসিএস এর প্রিলি প্রিপারেশন যেটা, এটা আপনাকে রিটেন প্লাস ভাইভাতে আপনাকে আলটিমেটলি কমপ্লিমেন্ট করবে বা আপনাকে এগিয়ে রাখবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো ডাউট নাই। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, এটাই আসলে অধিকাংশ স্টুডেন্টের ফেল করার কারণ। এখানে পড়া শেষ, পড়া শেষ বা 100% কন্টেন্ট পড়া হয়ে গেল, অর্থাৎ এখানে শতভাগ প্রিপারেশন বলতে কিছু নাই। বিসিএস বা জব প্রিপারেশনের কোনো শেষ নাই, আপনাকে এটা মাথায় নিতে হবে। এইটা কোনো সাময়িকী পরীক্ষা না। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সিলেবাস একটা আছে, কিন্তু এই সিলেবাস সবসময় ফলো করা হয় না। সিলেবাসটা ইজ মোর লাইক এ গাইডলাইন। এটা আপনাকে গাইডলাইন দেওয়া হইলো। আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে বললাম এই হ্যাঁ তুমি এখানে যাচ্ছ, তুমি একটু ভালো ব্যবহার করবা যার সাথে দেখা হবে। ভালো ব্যবহার করা মানে এখন আপনাকে কি সালাম দিতে বলেছি আমি, অনেক ভালো পোশাক পরে যেতে বলেছি, নাকি আপনাকে আমি ওই চুল ভালো করে সিথি করে যেতে বলেছি? এখানে বিভিন্ন ধরনের কিন্তু কি আসতে পারে, এক্সপ্লেনেশন আসতে পারে। হ্যাঁ, এক একজন এক এক ভাবে এটাকে ইনফার করতে পারে, বাট আলটিমেট ব্যাপারটা কি, যেটা বললাম যে বিসিএস পড়ার কোনো শেষ নাই। তাহলে এই অতল সমুদ্র আপনি কিভাবে পাড়ি দিবেন? আপনাকে এই সমুদ্রের সব জলকে মানে কি বলবো, আসলে জলের সাথে আপনার ওই আবগাহন করা যাবে না, অর্থাৎ জলকে খেলা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটুকু পড়বেন, এই সীমানাটা আপনার নিজেকে আগে নির্ধারণ করতে হবে। অর্থাৎ এখানে কিছু টপিক আছে যে টপিক গুলা কন্টিনিউয়াসলি, ইয়ার আফটার ইয়ার, আমি যদি কিছু টপিকের কথা বলি, সেই টপিকগুলো থেকে বিসিএস এ সবসময় প্রশ্ন হচ্ছে। প্রশ্ন কমন পড়ার কথা বলছি না, মূল বিষয়বস্তুটার কথা বলছি। তো আপনি মানে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বেগিনার, আপনার প্রথম কাজ হচ্ছে সেই কোর পার্টটাকে আইডেন্টিফাই করে ফেলা। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, আমরা একটু পরে বিষয়ভিত্তিক অ্যানালাইসিসে যাব। তো সেই প্রত্যেকটা বিষয়ের যে কোর পার্ট, কোর পার্ট মানে হচ্ছে যে পার্টগুলো থেকে বারংবার আপনার কোয়েশ্চেন হয়, এই পার্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং বারংবার কোয়েশ্চেন হয় কোথায়? শুধু প্রিলিতে? নো, রিটেনের কোয়েশ্চেন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ অ্যাজ এ বিগিনার, দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু ইজ টু অ্যানালাইজ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স, and by analyzing the previous question I mean both the preliminary questions and the written questions as well. অর্থাৎ আপনাকে প্রিলি এবং রিটেন দুই ধরনের কোয়েশ্চেন আপনাকে দেখতে হবে। বিশেষ প্রিলির প্রিপারেশন যারা নেয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যত বিশেষ কোচিং আছে আমি সব জায়গাতেই ক্লাস নিয়েছি, অফলাইনে অনলাইনে সব জায়গাতে ক্লাস নিয়েছি। এই জায়গাগুলোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যারা প্রিলি পরীক্ষা দেয় তাদের মধ্যে 90% স্টুডেন্টের রিটেন প্রশ্নটা কখনো দেখারই সুযোগ হয় নাই বা দেখার সময়ই হয় নাই, তারা দেখেই না, হুইচ ইজ ভেরি রং আমার কাছে মনে হয়। আপনি একটা জায়গায় নিজেকে কমিট করছেন, মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, সেই সময়টা আপনি বিনিয়োগ করছেন। সো ইউ নিড টু মেক শিওর ইউ আর মেকিং দ্য বেস্ট ইউজ অফ ইট। সেটা করার জন্য আপনাকে শুরুতেই প্রিভিয়াস ইয়ারের প্রিলি এবং রিটেন কোয়েশ্চেন গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। বাই অ্যানালাইসিস আমি যেটা বলছি, আপনাকে কোর পার্ট গুলা বুঝতে হবে, কারণ এইটা হচ্ছে আপনার শত্রু সম্পর্কে অ্যানালাইসিস। আপনার ভবিষ্যৎ শত্রু কারা সেই সম্পর্কে আপনাকে একটা কোর অ্যানালাইসিস করতে হবে। এইটা যখন করবেন আপনি, তখন আপনি নিজে প্রস্তুতি নেন, আমাদের মতো কোনো একটা কোচিং সেন্টারের হেল্প নেন, অনলাইনে পড়েন অফলাইনে পড়েন, সেলফ লার্নিং করেন, যেটাই করেন, আপনি আপনার একটা কৌশল নির্ধারণ করতে পারবেন। তার পূর্ব পর্যন্ত আপনার প্রিপারেশনটা হবে অন্ধের হাতি দেখার মতো। এই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে।
আমরা আজকে সাবজেক্ট ওয়াইজ বুক লিস্ট নিয়েও কথা বলবো, একদম খোলামেলা ভাবে। কোনো পাবলিকেশনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কারোর সাথে আমাদের কোনো এমওইউ নাই। হ্যাঁ, সো আমরা খোলামেলা ভাবে আমরা আমাদের আজকে আপনাদের সাথে বই বা কোন সাবজেক্টের জন্য কোন বই পড়া যেতে পারে সেগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব। এবং মাঝখানে হয়তো আমরা আমাদের আলটিমেটলি গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা কি করছি, আমরা কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি আপনাদের প্রস্তুতিতে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যেমন আমার কোর পার্ট অ্যানালাইসিস কথা বললাম, আমি এখানে ফেরত আসবো। তার আগে একটা কথা আপনাদের একটু সংক্ষেপে একটু বলে নেই, একটু মনে করিয়ে দিই। আমরা আজকের সেশনটা তো আপনাদের আমাদের জায়গা থেকে প্রশ্নের উত্তর দেওয়া, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া দিবই। আমরা মূলত এখন যে কোর্সটা আউটলাইন মানে যে কোর্সটা আমরা সাজিয়েছি, এটা হচ্ছে আমাদের 48 বা 49তম বিসিএস পিডির ফাউন্ডেশন কোর্স। এখানে আমরা টোটাল 130টা ক্লাসের আমরা একটা পরিকল্পনা নিয়েছি। 130টা প্লাস মানে 130টা তো হবে, এর এক্সট্রা ক্লাস থাকবে, বেসিক ক্লাস থাকবে। তো এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা ভাষা ও সাহিত্যের উপর 20টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার উপর 25টি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও ভূগোল নিয়ে, হ্যাঁ, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার তথ্য প্রযুক্তি, নৈতিকতা, মূল্য, সবগুলা টপিককে অ্যাড্রেস করে আমরা 130টা ক্লাসের আমরা প্ল্যান করেছি। এবং আমরা এক্সাম নিব হচ্ছে 160, 160টা আমরা পরীক্ষা নিব এখানে আমাদের এখানে আউটলাইনে। তো আমাদের এখানে আজকে যারা আপনারা কি বলবো, আমাদের এখানে আমরা অফার ফি অর্থাৎ প্রথম 30 জনের জন্য আমরা কোর্স ফি রাখবো হচ্ছে 5000 টাকা। এটা প্রায় 6 মাস মেয়াদী একটা কোর্স হবে। আমাদের এই কোর্সটাতে আমরা সপ্তাহে 4 দিন থেকে 5 দিন আমাদের ক্লাস নেওয়া হবে, 4 to 5 days এ উইক। সময়গুলো থাকবে সন্ধ্যায়, সন্ধ্যা 7টা, 8টা বা 9টা। এটা আমরা ক্লাস রুটিনে পূর্বে প্রত্যেক মাসের শুরুতে আমরা রুটিন আমরা দিয়ে দিব। এবং এইখানে আপনাদের সাথে যারা ক্লাস নিবো আমরা আমরা প্রত্যেকেই বিশেষ ক্যাডার। এখানে সব থেকে বেশি ক্লাস আপনাদের যে 3জন আমরা নিব, এর মধ্যে আমি আছি, শেখ শাহির আহমেদ আমারকে দেখতে পাচ্ছেন এখানে। এছাড়া আপনাদের জোহাইর ইউসুফ হাসান, উনি আপনাদের আরেকজন মেন্টর। আরেকজন মেন্টর আছেন এমডি তৌহিদুল ইসলাম। তো প্রত্যেকে আমরা বিশেষ ক্যাডার অফিসার। আমরা ব্যাংকে কাজ করেছি বা সামগ্রিকভাবে বিভিন্ন কোচিং আমরা পড়িয়েছি। সো আমাদের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে আমরা এটা আমাদের একটা প্রজেক্ট বলতে পারেন। এখানে আমরা 6 মাস মেয়াদী কোর্সটা আমরা আলটিমেটলি রান করব। তো যারা আমাদের সাথে এনরোল হতে চান তারা আমাদের অফার ফি 5000 টাকা প্রথম 30 জনের জন্য আমরা এখানে রাখছি। কারণ প্রায় 6 মাসের কোর্স, আপনারা যদি চিন্তা করেন পার মান্থ হিসাব করলে এটা খুবই নমিনাল একটা ফি। তবে একটা স্পেশাল অপরচুনিটি থাকবে, যারা আজকে আমাদের এই সেমিনার চলাকালীন সময়ে আমাদের এই যে অফিসিয়াল যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেমিনার চলাকালীন সময়ে বা আজকে রাত 12টার মধ্যে যারা মিনিমাম 1000 টাকা যারা আপনারা বুকিং মানি দিবেন, তারা আমাদের এই কোর্সটাতে 4500 টাকায় তারা এনরোল করতে পারবেন। 1000 টাকা দিয়ে বুকিং দিয়ে বাকি টাকা দেওয়ার জন্য আপনারা আরো 10 দিন সময় পাবেন, 10 দিন সময় নিয়ে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের আমরা কি করছি, আমাদের স্বার্থের জায়গাটা বলে নিলাম। এটা তো কোনো চ্যারিটি না, তো এখানে সেই চ্যারিটি নেওয়ার মানে ইও নিচ্ছি না, সেই ভাবও নিচ্ছি না। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে বিকাশ পেমেন্ট আছে 01896303215। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারে বিকাশ মার্চেন্ট নাম্বার করা আছে, আপনারা পেমেন্ট করতে পারেন। এনিওয়েজ, আমরা মূল আলোচনায় চলে আসি। তো এখানে আমি যেটা বললাম, আমার জায়গা থেকে আমি যেটা বলেছি, আমাদের কোর পার্ট অ্যানালিসিস হচ্ছে প্রথম অংশ। এইখানে এসে আমরা টপিক ভিত্তিক অ্যানালিসিসে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব আমাদের আরেকজন মেন্টর জোহাইর ইউসুফ হাসান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস ফর দি থার্ড বিসিএস, তাকে আমি রিকোয়েস্ট করবো একটু টেক ওভার করতে। সে তার ব্যক্তিগত যে কৌশলটা ছিল, সে নিজেকে কিভাবে আসলে বিসিএস এর জন্য, সে যখন একদম বেগিনার ছিল বিসিএস প্রিলির প্রস্তুতিটা শুরু করেছে, সে কিভাবে প্রস্তুতিটা শুরু করেছে সেই বিষয় সম্পর্কে তার এক্সপিরিয়েন্সটা এবং তার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন। সেও লম্বা সময় ধরে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোচিং সেন্টারগুলোতে পড়াচ্ছে ব্যাংক জব এবং বিসিএস এর। সে কিভাবে স্টুডেন্টদের পড়াতে গিয়ে কি কি প্রবলেম তাদের কাছ থেকে মানে এনকাউন্টার করেছে, সেই সামগ্রিক তার অভিজ্ঞতার ঝুলিটা আপনারা যারা বেগিনার আছেন, যারা প্রস্তুতি শুরু করবেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, করেন নাই, বা 47 প্রথমটা ছিল, তার তাদের উদ্দেশ্যে সে একটু আপনাদের কথাটা শেয়ার করবে। জোহের, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। প্লিজ টেক ওভার, স্ক্রিনটা একটু শেয়ার করে তুমি কথা বলো। আমার স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জোহার ইউসুফ হাসান, আমি 43তম বিসিএস এ সহকারী কর কমিশনার হিসেবে আছি। বর্তমানে কর অঞ্চল 17 ঢাকাতে আমার পোস্টিং। এবং আমি সাহেব ভাই যেমন বললো, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছিলাম, এখনো নিচ্ছি। এবং আমরা এর সাথে এখানে এখানে যুক্ত হয়েছে আমি, শাহির ভাই, এবং আমাদের সাথে আরেকজন আছে তৌহিদ ভাই, তিনিও হচ্ছে অনেক অভিজ্ঞ একজন টিচার, মেন্টর। আমরা তিনজন মূলত বিসিএস, যেহেতু বিসিএস বিসিএস ক্যাডার এবং বিসিএস নিয়েই পড়াতে বেশি ইচ্ছুক। তো এই কারণে বিসিএস এর মনে হয়েছে যে এখানে আমাদের একটা অবদান রাখতে পারি বিসিএস এর এই ফিল্ডে।
এবং আমাদের যে পড়ানোর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমরা হচ্ছে একটা কোর্স প্ল্যান সাজিয়েছি আপনাদের জন্য, যেটা শাহিদ ভাই আলোচনা করেছে। এবং আমি যখন ক্লাসগুলো নিব এবং আমরা যে যে সাবজেক্টেই ক্লাস নিই না কেন, তখন ওইগুলোর ভিতরে ডিটেলস আমি আলোচনা করব প্রত্যেকটা ব্যাপারে আমরা। তবে আজকে আমি এখানে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি একটু ওভারঅল আইডিয়া দিচ্ছি। আর আমার প্রিপারেশন কিভাবে নিয়েছি এটা যেদিন আমি ক্লাস নেব তখন আরো বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার পার্সোনালি মনে হয় বিশেষ সাহির ভাই যেটা বললো যে প্রিলিতে প্রিলিতে আসলে কোয়ালিফাই করা অনেক বড় একটা ব্যাপার। অনেকে আছে আমার সাথে, আমার চেনা জানা অনেক ফ্রেন্ড ছিল, ছোট ভাই ছিল, যারা খুবই ভালো স্টুডেন্ট। রিটার্ন পরীক্ষা দিলে সকলেই রিটেনে মোটামুটি ভালো করতে পারতো, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই ছিল, ইংলিশেও ভালো ছিল। তবে দেখা যায় কোনো সময় প্রিলি পাস করতে পারে নাই, তিনটা চারটা প্রিলি পরীক্ষা দিয়েছে কিন্তু একবারও প্রিলি পাস করতে পারে নাই। দেখে মনে হয় প্রিলিতে 200-র মধ্যে 120 নাম্বার পাওয়া আসলে খুব বড় একটা ব্যাপার না। বাট টু বি অনেস্ট, এটা খুব বড় একটা নাম্বার 120। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন 120 পাওয়াটা ইজ নট এ ভেরি ইজি জব। আর 120 থেকে এখন তো 120ও হয় না, মিনিমাম আপনাদের 125 প্লাস লাগে প্রিলিতে অ্যালাউ করতে, বা প্রিলি অ্যালাউ করে রিটেনে বসার জন্য। সো এই ক্ষেত্রে 125 প্লাস মার্কটা আনা খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময় পরীক্ষার হলে। প্লাস পরীক্ষার হলের প্রেশারটাও অনেক বড় একটা ব্যাপার। এছাড়া পরীক্ষার আগে আপনার প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিয়েছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। এখন আপনারা যখন পরীক্ষার প্রিপারেশন নেবেন অনেকেই দেখবেন বলবে যে আপনার প্রিপারেশনটা যেন আপনি গুছিয়ে নেন, এটা অনেক বড় একটা ব্যাপার। অনেকেই আপনাকে বলবেন কিভাবে গুছায় প্রিপারেশন নিতে হয়, এটা কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। যেমন আসলে গুছায় প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা কি, এবং পরীক্ষার আগে যেন আমরা প্রেশার ফিল না করি, প্রেশার মুক্ত থাকি, তো সেটার জন্য আমাদের গুছিয়ে প্রিপারেশন নেওয়াটা খুব বড় একটা ব্যাপার। এবং এটা হচ্ছে আমরা পরীক্ষার মানে ক্লাসের মাঝখানে আপনাদেরকে হেল্প করব কিভাবে প্রতিটা টপিক আমরা আলাদাভাবে গুছিয়ে নিতে পারি। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আরেকটা জিনিস মনে হয় যে বাংলা এবং ইংলিশ, এই দুইটা টপিকে পিলিতে ভালো মার্ক তোলাটা খুব বড় একটা ব্যাপার। এবং এই 35+35 দুইটা সাবজেক্টে 35, 35, 70 মার্ক, এই 70 মার্কের মধ্যে মোটামুটি একটা ভালো মার্ক উঠাইতে পারলে পরবর্তীতে আপনার এই 120 বা 125 মার্ক আনাটা মোটামুটি ইজি হয়ে যায়। আপনি 35 বাংলা এবং ইংলিশে 35-এর মধ্যে যদি খুব খারাপ করে ফেলেন, যেমন 35-এর মধ্যে অনেক সময় দেখা যায় 12ও পায় না অনেকে। তো এখানে যে এত বড় একটা গ্যাপ হয়ে যায়, এই এত বড় গ্যাপের কারণে কিন্তু পরে 120 বা 125 তোলা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। দেখবেন অনেক সময় কাটমার্ক 2-3 মার্ক কম হয়, বা মনে হচ্ছে কাটমার্ক এবার 125 হবে, কিন্তু আমি বারবার গণনা করে দেখতেছে আমার মার্ক আসতেছে 120। তা আপনার এই যে 5 মার্ক কম আসে, আপনি ঘুরায় ফিরে দেখবেন এটা সাধারণত ইংলিশ এবং বাংলাতে কোনো একটা আপনার কম থাকার কারণেই কাটমার্কটা আসতেছে না। অন্য যেগুলো সাবজেক্ট আছে যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ম্যাথ সায়েন্স, এগুলোর মধ্যে আসলে খুব বেশি তফাৎ হয় না। যেমন ম্যাথ, 15টা ম্যাথ থাকে, এই 15টা ম্যাথের মধ্যে যদি আপনি 8 থেকে 9টা ম্যাথ পারেন তাইলেই কিন্তু এনাফ। 8 থেকে 9টা ম্যাথ পারা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আবার এটার জন্য আপনার খুব বেশি প্রিপারেশনেরও যে প্রয়োজন আছে ব্যাপারটা এরকম না। ম্যাথ 8-9টা মোটামুটি, আপনি যদি একদম ম্যাথ কমও পারেন সেক্ষেত্রে 6টা ম্যাথ খুব ইজি থাকে যেটা আপনি অ্যান্সার করতে পারবেন। আর মোটামুটি আমরা যেহেতু একটা প্রিপারেশন নেব, প্রিপারেশন নিলে 8-9টা অথবা 10টা ম্যাথ পর্যন্ত ইজিলি পারা যায়। কিন্তু এই যে বাংলা এবং ইংলিশের মধ্যে অনেক কিছু ট্রিকি পার্ট আছে, অনেকে পড়তে গিয়ে ডিরেইলড হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে বাংলা এবং ইংলিশটার মধ্যে খুব বেশি ফোকাস রাখতে হবে। আর ইংলিশের তো আসলে গুরুত্ব বলে শেষ করা যায় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি বিসিএস ক্যাডার হইতে হয়, আপনার অবশ্যই ইংলিশে খুব ভালো একটা মার্ক তুলতে হবে, কারণ ইংলিশে রিটেনের মধ্যে 200 মার্ক থাকে। এই 200 মার্কটা আসলে আমার কাছে মনে হয় যে ক্যাডার হওয়ার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অনেকে এই 200 মার্কের মধ্যে 70-80 পায়, আবার অনেকে দেখা যায় এই 200 মার্কের মধ্যে 125 থেকে 140 মার্ক পেয়ে যায়। এখানে যে একটা মার্কেট ডিফারেন্স হয়ে যায়, এগুলো কিন্তু আসলে বাকি কোনো পরীক্ষা দিয়েই মোটামুটি কাভার করা যায় না। ইংলিশের মধ্যে কেউ যদি আপনার সাথে 50 মার্কের গ্যাপ করে ফেলে রিটার্নের মধ্যে, এই 50 মার্ক কিন্তু আপনি বাকি অন্যান্য পরীক্ষায় যতই ভালো দেন না না কেন, এই 50 মার্কের গ্যাপটা সাধারণত কাভার করা যায় না। এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, ইংলিশের প্রিপারেশনটা আমাদের খুব মানে স্ট্রং থাকতে হবে, এবং এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। এবার আমি একটু যদি আলোচনা করি আসলে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি, তাহলে প্রথমে হচ্ছে বাংলা। বাংলা নিয়ে আলোচনা করি। বাংলার মধ্যে আপনাদের গ্রামার পার্ট আছে এবং ব্যাকরণ পার্ট আছে, এর মধ্যে সরি, গ্রামার পার্ট আছে এবং লিটারেচার পার্ট আছে। লিটারেচার পার্ট হচ্ছে 20 মার্ক এবং ব্যাকরণ পার্ট হচ্ছে 15 মার্ক। এই 20 মার্কের মধ্যে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে এবং আধুনিক যুগ আছে। প্রাচীন যুগ থেকে মূলত চর্যাপদ থেকে প্রশ্ন আসে, চর্যাপদ থেকে 3 থেকে 4টা প্রশ্ন পেতে পারেন।
বা তিনটা প্রশ্নই সাধারণত থাকে। এরপরে মধ্যযুগ থেকে প্রশ্ন থাকে পাঁচটার মতো। এরপরে বাকি যে মার্কগুলো থাকে এগুলো হচ্ছে আপনাদের আধুনিক যুগ থেকে আসে। তো এটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে, কোনোভাবেই এটা মানে প্রিপারেশনের কমতি রাখা যাবে না, কারণ আমাদের রিটেনের মধ্যেও কিন্তু সাহিত্য থেকে 30 মার্কের প্রশ্ন আসে। তার মানে এটা আমাদের পড়তে হবে বাংলা প্রিলির জন্য, রিটেনের জন্য। এবং অনেক সময় দেখা যায় অনেক ভাইবা বোর্ডেও লিটারেচার নিয়ে প্রশ্ন করে থাকে, বাংলা লিটারেচার স্পেশালি। আর গ্রামারের যে 15 মার্ক, গ্রামারের 15 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ব্যাকরণ আছে, ব্যাকরণ পার্টটা পড়তে হবে। এবং বিরোচন একটা পার্ট আছে, বিরোচন পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাও আপনাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে এবং কোনোটার মধ্যেই কমতি রাখা যাবে না। বিরোচন পার্টের মধ্যে কোনগুলা বোঝায়? মূলত এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, এরপর হচ্ছে বাগধারা, প্রবাদ প্রবচন ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। এগুলো তো অনেক বড় একটা মার্ক ক্যারি হয়। এরপরে ইংলিশ লিটারেচার এবং ইংলিশ গ্রামারের যদি কথা বলি, ইংলিশ গ্রামারের মধ্যে 20 মার্ক থাকে, গ্রামার এবং লিটারেচারের মধ্যে 15 মার্ক থাকে। এই ইংলিশ লিটারেচারের 15 মার্কটা অনেক সময় অনেক ট্রিকি হয়ে যায়, কারণ ইংলিশ লিটারেচারটা বিসিএস ভাইভা বাদে অন্য কোনো পরীক্ষায় কাজে আসে না। দেখা যায় অন্য বাংলাদেশ যতগুলো পরীক্ষা আছে কোনো পরীক্ষায় বিসিএ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করা হয় না। এবং ইংলিশ লিটারেচার কিন্তু আপনাদের রিটেনেও কাজে লাগে না। ইংলিশ লিটারেচার স্পেশালি বিসিএস ভাইভা, বিসিএস প্রিলির জন্য এক্সক্লুসিভ। তো এই ইংলিশ লিটারেচারের 15 মার্কের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি 9 থেকে 10 মার্ক পাওয়াটা খুব বড় একটা কঠিন কাজ না। 9 থেকে 10 মার্ক খুব ইজিলি পাওয়া যায়। কিন্তু 9 থেকে 10 মার্কের পরে যদি আমরা আরো মার্ক তুলতে চাই, যেমন আমি যদি 12 পাইতে চাই বা 13 পেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পড়তে হয়। মানে 9 থেকে আপনি যদি 12তে মার্ক তুলতে যান সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ পড়া লাগবে। তারপরেও যে আপনি 12 পাবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। এর জন্য আমরা কোনো সময় টার্গেট করবো না যে আমাদের 12-13 পাওয়ার প্রয়োজন আছে ইংলিশ লিটারেচারে। আমরা সবসময় সেফ থাকবো যে 9 থেকে 10 যেন আমরা পাই। এবং 9 থেকে 10 পাওয়ার কৌশল এবং পথগুলো অবশ্যই খুবই ইজি। মানে এগুলো তো আসলে এমন প্রশ্ন করা হয় না যে যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তারাই পারবে। এটা যে কোনো স্টুডেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে পারবে। জাস্ট আপনার একটু স্মার্টলি প্রিপারেশন নিয়ে পড়তে হবে, তাহলে দেখা যাবে যে এগুলো খুব কঠিন কোনো কাজ না, খুবই ইজি। এগুলো আমরা যখন ক্লাস নেব, ক্লাসের মধ্যে এগুলো প্রত্যেকটা পড়াই দেবো। যেমন ইংলিশ লিটারেচার পড়ানো হবে, আপনাদের ইংলিশ গ্রামার পড়ানো হবে। আর ইংলিশ গ্রামারের মধ্যে বাংলা যেমন বিরোচন পার্ট আছে, ইংলিশ গ্রামারের মধ্যে এরকম অনেকগুলো আছে যেগুলো অনেক সময় উপেক্ষিত হয়। যেমন আপনাদের সিনোনিম থেকে একটা প্রশ্ন আসে একদম মাস্ট। এরপরে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন আসে, এখানে আপনার দুইটা প্রশ্ন পাবেন। এরপরে ওয়ার্ড মিনিং আসে দুইটার মতো, ওয়ার্ড মিনিং আসে দুইটার মতো। যে ভোকাবুলারি, এগুলো সবগুলোই ভোকাবুলারির মধ্যে পড়ে। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে। এরপর হচ্ছে জেন্ডার থেকে প্রশ্ন আসতে পারে, জেন্ডার, নাম্বার, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপর স্পেলিং থেকে মাস্ট প্রশ্ন আসে, স্পেলিং। তো দেখা যায় যে আমরা গ্রামার পড়তে পড়তে অনেক সময় এগুলো একটু আমাদের পড়ার মধ্যে পিছিয়ে পড়ি। আসলে প্রত্যেকটাই আমাদের পড়তে হবে ধরে ধরে, যেন কোনোটা বাদ না যায়। সেই ক্ষেত্রে জোহার, আমরা আমি 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 তোমাকে একটু ইন্টারাপ্ট করি। এক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করছে আর কি, তোমার পার্সোনাল যে প্রিপারেশন স্টাইলটা ছিল সেটা নিয়ে তুমি একটু কথা বলো, কারণ আমি আবার এই সাবজেক্ট গুলো নিয়ে ওনাদের সাথে আবার বিস্তারিত কথা বলবো, কোনো সমস্যা নাই। আবার আচ্ছা। তুমিও জয়েন করবা। তুমি একটু ইন্ডিভিজুয়ালি তোমার প্রিপারেশনটা তুমি কবে শুরু করেছো, কতদিন তোমার হয়তো পড়তে হয়েছে, এই ব্যাপারগুলো একটু অনেকে কোয়েশ্চেন করছে, আমাকে ইনবক্সে করছে, এগুলো তুমি একটু তোমার মতো একটু উত্তর দিলে আমার মনে হয় বেটার হতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্সকে আজকে দেখাবো না নাকি? না না, হ্যাঁ দেখাবো আমরা সাবজেক্ট ওয়াইজ। ওই যে আমাদের যে স্লাইড গুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলি, তুমি কথা বলো তোমার মতো কথা বলো। ওগুলা আচ্ছা, দেখে আমি তোমার এই ব্যাপারটা অনেকে কোয়েশ্চেন করেছে, তো এই জন্য আমি তোমাকে একটু মানে স্মরণ করিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আবার আমি শুরু করবো, সমস্যা নেই। আমি জাস্ট একটু এটা শেষ করে আমি পরে আমি আমার মানে জার্নিটা সংক্ষেপে আপনাদেরকে বলবো। আচ্ছা, ইংলিশের ব্যাপারটা হচ্ছে আমরা যখন ইংলিশের ক্লাসগুলো করবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। তবে আমি বললাম যে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইংলিশে আসলে কোনো রকমের যদি আপনাদের শর্টকামিংস থাকে এটা ওভারকাম করতেই হবে। যদি আপনাদের ফাইনালি বিসিএস ক্যাডার হিসেবে আপনাদের নাম দেখতে চান, ইংলিশে আসলে শর্টকামিং রেখে বিসিএস ক্যাডার হওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ যেভাবে প্রশ্ন প্যাটার্ন মানে বর্তমানে প্রচলিত আছে, প্লাস বিসিএস ভাইবা বোর্ডের মধ্যে অনেক সময় বাংলা ইংলিশ মিক্স প্রশ্ন করা হয়, তাই আপনাদের ইংলিশ কম্পিটেন্সিটা প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। আর আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও পড়াই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের অনেকগুলা আলাদা 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 মানে ক্লাসগুলা নাও হবে। আর একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মধ্যে প্রিলিতে 20 মার্ক থাকে, আর রিটেনে থাকে হচ্ছে 100 মার্ক। তো অনেকে মনে করে আমার তো ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস না, বা ফরেন অ্যাফেয়ার্স আমার চয়েসের মধ্যেই নাই, বা 20 মার্কের মধ্যে মাত্র প্রশ্ন আসে, এটার জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে আমি আসলে এত গুরুত্ব দিব কিনা। আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রিলিতে যদি আপনি ভালো মতো গুরুত্ব, তাহলে রিটেনের যে 100 মার্ক, রিটেনের 100 মার্কটা কিন্তু কোনোভাবেই 3 ঘন্টা লিখে আপনি শেষ করতে পারবেন না। 3 ঘন্টা লিখে শেষ করতে পারবেন না বলতে আমি বোঝাচ্ছি, আপনার যদি এনাফ নলেজ না থাকে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে,
3 ঘন্টা যে পরীক্ষা হলে কি লিখবেন আপনি আসলে বুঝতে পারবেন না। অনেকে 3 ঘন্টা লিখে শেষ করতে পারে না, আবার অনেকে 3 ঘন্টা দেখা যায় শেষই হয় না। কারণ এনাফ ম্যাটেরিয়ালস যদি আপনার মাথার মধ্যে না থাকে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে লেখার জন্য, এগুলোর প্রেক্ষাপট যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে খুব ভালো একটা মার্ক তোলা সম্ভব হয় না। তো এখানেও যেমন ইংলিশে একটা বড় ডিফারেন্স হয়ে যায়, দেখা যায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও অনেকে 100-র মধ্যে 42 বা 43 পেয়েছে, আবার অনেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে 75 পেয়েছে। তো এখানেও দেখা যায় 30 মার্কের মতো গ্যাপ হয়ে যায়, যেগুলো কিন্তু পরবর্তীতে আপনার ক্যাডার পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। তো আমরা যখন প্রিপারেশন নেব আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো পড়ি, এবং আমাদের রিটেনেও যেন কাভার হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই কোর্সটার নাম ফাউন্ডেশন কোর্স। এর জন্য আমরা যখন আন্তর্জাতিক বিষয়বলি পড়াই বা ইংলিশ পড়াই বা বাংলা পড়াই, যাই পড়াই না কেন, আমরা কিন্তু রিটেনটা মাথায় রেখে পড়াবো। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। অন্যান্য জায়গায় দেখা যায় যে মানে আমি প্রতিষ্ঠানের নাম মেনশন করে বলতে চাচ্ছি না, তারপরও প্রিলিতে যেগুলো পড়ায় এগুলো দেখা যায় রিটেনের সাথে এগুলো কোনো সম্পর্কই অনেক সময় থাকে না। তো এই ব্যাপারে আমি অ্যাটলিস্ট নিশ্চয়তা আপনাকে দিতে পারতেছি, যেগুলো আমাদের রিটার্নের জন্য প্রয়োজন আমরা জাস্ট ওই জিনিসগুলো প্রিলির সাথে পড়ায় দেব, যেন একটা রিটার্নের একটা ভালো বেস তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি এই ব্যাপারে এখন আর বিস্তারিত আলোচনা না করে, অনেকে যেহেতু প্রশ্ন করেছেন আমার নিজের পার্সোনাল জার্নি সম্পর্কে জানতে চেয়েছেন, আমি 2019-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে। এরপর আমি ফার্স্ট প্রিলিতে অ্যাপ্লাই করি, 41st বিসিএস এর প্রিলিতে অ্যাপ্লাই করি, এবং 41st প্রিলিতে আমি 3 মাসের মতো সময় পাই। এই 3 মাসের মধ্যে আমার প্রিলি ক্র্যাক করি, আমার প্রিলি হয়ে যায়। আমার প্রিলি হওয়ার পিছনে আমার কাছে মূলত মনে হয় আমার ইংলিশ এবং ম্যাথ সায়েন্স এগুলোতে একটা এগুলোর অবদানটা বেশি ছিল। এগুলোতে মূলত যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং ইংলিশের কম্পিটেন্সি মোটামুটি ভালো ছিল, এর জন্য আমার প্রিলিতে মানে প্রিলিটা ক্র্যাক করতে খুব বেশি কষ্ট হয় না, মূলত জিকে বাংলা এগুলোতে বেশি ফোকাস করতে হয়েছিল। এরপরে আমি রিটার্নের জন্য সময় পাই 6 মাসের মতো। প্রিলি রিটার্নের মধ্যেও আমি মোটামুটি ভালো পরীক্ষা দিই। তবে আমার একটা সমস্যা ছিল, আমার হাতের লেখাটা খুব স্লো ছিল। তো আমার হাতের লেখা যে এত স্লো ছিল আমি আসলে রিটেন না দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারি নাই। আমি আর একটা সমস্যা ছিল, আমার একটা ভুল ছিল, এটা হচ্ছে আমি কোনো মডেল টেস্ট দেই নাই রিটার্নের আগে। আমি মানে পার্সোনালি বলবো যে আপনার সবাইরই মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন। মডেল টেস্ট দিলে কি হয়, আপনি আপনার হাতের লেখা, আপনার হাতের লেখার গতি, আপনি কিভাবে গুছিয়ে লিখতে পারেন, আপনার হাতের লেখাটা কেমন হয়, আপনি সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আমি যেহেতু কোনো মডেল টেস্ট দেইনি, আমি সরাসরি বিসিএস রিটার্ন পরীক্ষা দিতে গিয়েছিলাম 41তম বিসিএস। তো আমাদের প্রথমে বাংলা পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা 4 ঘন্টা হয়, ইংলিশ পরীক্ষা 4 ঘন্টা হয়, বাংলাদেশ অ্যাফেয়ার্স 4 ঘন্টা হয়। যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা দেই 41st বিসিএস এ, আমি 200 মার্কের মধ্যে মাত্র 140 অ্যান্সার করতে পারি। আমার হাতের লেখা এত স্লো ছিল, আমি 60 মার্ক অ্যান্সারই করতে পারি নাই। যদি আমি 60 মার্কের মধ্যে 40 মার্ক খুব ভালো অ্যান্সার করতে পারতাম। এবং বিসিএস রিটার্নে তো আসলে ফুল মার্কের কোনো বিকল্প নেই, আপনার ফুল মার্ক অ্যান্সার করেই আসতে হবে। তো যেখানে মাত্র 140 অ্যান্সার করি, 60 মার্ক ছেড়ে দেই, এখানে আমার একটা অনেক বড় মানে গ্যাপ থেকে যায়। এছাড়া আমি অন্যান্য যে পরীক্ষাগুলো দিই, যেমন বাংলা রচনা লিখতে গেলেও আমি খুব ভালো একটা রচনা লিখতে পারি না, প্রয়োজন মতো গুছিয়ে লিখতে পারি না। ইংলিশের ক্ষেত্রেও আমার মনে করেন ফুল মানে কমপ্লিট করতে কষ্ট হয়ে গিয়েছিল। তো আমার ওভারঅল রিটার্ন পরীক্ষাটা খুব একটা বেশি ভালো হয়নি। তারপরও আমার 41তম রিটার্নে 41তম আমি ভাইবা দিই, এবং ভাইবা দেওয়ার পর আমার নন ক্যাডার আসে। এরপরে হচ্ছে 42তম তো হচ্ছে স্পেশাল বিসিএস ছিল, 43তম ছিল হচ্ছে আমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে দেওয়া বিসিএস। আর আমার যেখানে মূল উইকনেসটা ছিল এটা হচ্ছে আমার হাতের লেখা। আমি হাতের লেখাটা মোটামুটি কাভার আপ করি। কারণ আপনাদের যে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার মধ্যে দুর্বলতা কি এটা কিন্তু আপনার নিজের বের করে নিতে হবে। এখন প্রত্যেকের দুর্বলতা আমরা নিজেরা বলে দিতে পারি না, এবং একজনের দুর্বলতার সাথে আরেকজনের দুর্বলতা কোনো সময় মিলবে না। তো নিজের মধ্যে দুর্বলতা কি এটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। তো আপনার নিজের মধ্যে যে দুর্বলতা আছে এই দুর্বলতা নিয়ে কিন্তু চাকরি পাবার মানে আশা করা যাবে না। যেই বড় একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনারা যাবেন, তো আপনারা দুর্বলতা নিয়ে চাকরি পাবেন এটা আসলে প্রায় অসম্ভব হয়ে যায় অনেক সময়। তো দুর্বলতা থাকতেই পারে, এই দুর্বলতা কাটায় উঠে আপনাদের কিন্তু চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং দুর্বলতা কাটায় উঠে অবশ্যই চাকরির পরীক্ষা দিলে মোটামুটি একটা ভালো আসলে ফলাফল আপনারা আশা করতে পারেন। তো 43তম বিসিএস যেটা আমি বললাম, আমার যেহেতু ইংলিশ আসলে মূলত সত্যি কথা বলতে গেলে আমার ইংলিশ একদমই পড়ার প্রয়োজন পড়েনি। আমি ইংলিশে গুরুত্ব কম দিয়েছিলাম, আমার মূলত গুরুত্ব ছিল হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ম্যাথের উপর মূলত ফোকাস করেছিলাম। তো ওইগুলা দিয়েই আমার আসলে বিসিএস এর জার্নিটা আমার জন্য অনেকের জন্য হয়তো যতটা কঠিন হয়ে যায়, আমার জন্য আসলে ওইরকম কঠিন ছিল না, কারণ আমি আসলে এই পড়াশোনাগুলোর মধ্যে দিয়ে অভ্যস্ত ছিলাম। তো এই জন্যই আমি সবসময় বলি যে ইংলিশে যদি আপনি ভালো থাকেন এটাতে আপনি অবশ্যই একটা আপার হ্যান্ড পান। আর ভাইভাটাও আমার খুব ভালো হয়। আমার ভাইভাটা যদি খুব ভালো না হতো সেক্ষেত্রে হয়তো আমার চান্স একটু কম থাকতো। আমার ভাইভাটা অতিরিক্ত আসলে খারাপ হয় না, মূলত আমার ভাইভাটা খুব ভালো হয়ে যায়।
ভাইবা বোর্ডটা আমার মানে ফেভারে যায়। ভাইবাটাও আসলে খুব বড় একটা ব্যাপার থাকে, অনেক সময় আপনার ফেভারে না গেলে দেখা যায় ভাইবাটা খারাপ হয়ে যায়। ভাইভাটা আমার ফেভারে যায়, এই জন্য আমার মূলত ওভারঅল পরীক্ষাটা খুব ভালো হয়ে যায়। আর বিসিএস এর জন্য আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, বিসিএস এর জন্য তিনটা তিনটা জিনিস মানে আমার জানির মধ্যে আমার কাছে মনে হয়েছে তিনটা জিনিস প্রয়োজন। যেমন আমরা 43তম বিসিএস এর জন্য কিন্তু 2019-এ অ্যাপ্লাই করি, 2019 না 2020-এ অ্যাপ্লাই করি 43তম বিসিএস এর জন্য, আর আমরা চাকরিটা পাই হচ্ছে 2025-এ। তার মানে দেখা যায় যে 5 বছর লেগে গেছে আমাদের চাকরিটা পেতে। তো অনেক লম্বা একটা সময়, এই লম্বা সময় ধৈর্যটা খুব বেশি প্রয়োজন। আমার কাছে পার্সোনালি মনে হয় বিসিএস এর জন্য আপনার যে ট্যালেন্ট থাকতে হবে, এটা তো নো ডাউট, আপনার ট্যালেন্ট একটা খুব বড় কাজে দিবে আপনার যদি ট্যালেন্ট থাকে। ট্যালেন্টের পর আপনার হার্ডওয়ার্ক খুব প্রয়োজন, আপনার হার্ডওয়ার্ক করতে হবে, আর একটা হচ্ছে আপনার পেশেন্স। পেশেন্স থাকতে হবে, এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাইলেই মনে করেন বিসিএস এর জার্নিটা আসলে কমপ্লিট করা সম্ভব। এর মধ্যে কোনো একটা যদি মিসিং থাকে দেখবেন আপনি কিন্তু পারবেন না। আপনার ট্যালেন্ট আছে, হার্ডওয়ার্ক আছে, কিন্তু আপনার পেশেন্স নাই, আপনার ধৈর্য নাই, তাইলেও কিন্তু আপনার মনে হবে বিসিএসটা আপনার জন্য বিষের মতো হয়ে যাবে। মনে হবে যে কেন আমি বিসিএস এর লাইনে আসলাম। আবার যদি আপনার হার্ডওয়ার্ক না থাকে, ট্যালেন্ট থাকে, তাইলেও আপনার হবে না। দেখা যাবে আপনার হার্ডওয়ার্ক না থাকার কারণে আপনি পুরো জার্নিটা কমপ্লিট করতে পারতেছেন না, এবং আপনার দেখা যাবে যে অনেক সময় পিলিও হয়তো পাস করতে পারবেন না, যদিও আপনার ট্যালেন্ট আছে এবং পেশেন্স আছে। তো যেহেতু এটা বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা, আপনার এই তিনটা জিনিসের প্রয়োজন। ওভারঅল যদি বলতে যাই, আপনার অধ্যবসায় প্রয়োজন, অধ্যবসায় থাকলেই এই বিসিএস এর জার্নিটা মানে সম্পন্ন করা সম্ভব। এবং এরপরে তো মানে বলা বাহুল্য যে আপনি আসলে যে সোশ্যাল রেকগনিশন পাবেন, আপনার আপনার সোশ্যাল যে ডিগনিটি থাকবে, আপনার জবের যে সিকিউরিটি থাকবে, এগুলো আসলে আনপ্যারালালড, এগুলো আসলে বিসিএস এর সাথে কোনো কিছু ম্যাচ করে সম্ভব হয় না ম্যাচ করা। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এবং আমার আসলে প্রিপারেশনটা কিরকম ছিল। সংক্ষেপে আমি বলেছি। শাহিদ ভাই, এবার যদি আপনি কন্টিনিউ করেন। জি, জয়া, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। তুমি তোমার জায়গা থেকে বলেছো, তোমার প্রিপারেশন প্ল্যানটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেছো। আসলে 1.5-2 ঘন্টাতে বিসিএস এর সবকিছু দেওয়া মানে বলাটা খুব ডিফিকাল্ট। আমি আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিব এখন। মূলত গোয়িং ফরওয়ার্ড আমরা সবসময় যে ব্যাপারগুলো আমরা দেখি, সবসময় স্টুডেন্টদের সাথে যখন আমরা ইন্টারাক্ট করি, অনেকেরই যে বিষয়টা সমস্যা থাকে, বা অনেকের যে বিষয়টা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তো এখন আমরা একটু সময় নিয়ে কথা বলবো, আবার আবার হয়তো পরে হয়তো আপনি জয়েন করবেন। এনিওয়েজ, সো সব থেকে বেশি জিজ্ঞাসিত যেটা প্রশ্ন, প্রথম কথা হচ্ছে, লেটস মেক ইট, কি বলবো, ভেরি অনেস্ট কনভারসেশন বিটুইন আস। সো এক একজন ইন্ডিভিজুয়ালের প্রিপারেশন স্ট্র্যাটেজি এক এক রকম। এটা আমি শুরুতে একবার বলেছিলাম, আপনারা কতটুকু লক্ষ্য করেছেন আমি জানি না। জয়ের যেমন ওর জায়গা থেকে ওর প্রিপারেশন ব্যাপারটা বললো, তো আমার ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট, আরেকজনের ক্ষেত্রে ডিফারেন্ট। সো এখানে কাউকে বেসিক্যালি ওভাবে আইডিয়ালাইজ করার কোনো দরকার নাই। হ্যাঁ, কাউকে মানে আমি যদি আরো র ভাবে বলি, কাউকে একদম মানে ফির বানিয়ে নেওয়ার দরকার নাই। আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যান গুলো, ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি গুলো আপনি শুনবেন। শুনে ইউ নো ইউর সেলফ, তাই না? আপনি তো নিজেকে জানেন যে আপনার স্ট্রেংথ গুলো কোথায়, আপনার উইকনেস গুলো কোথায়। এই ব্যাপারগুলো জেনে, যারা সফল হয়েছে তারা কিভাবে হয়েছে, এই ব্যাপারগুলো জেনে আপনাকে নিজস্ব একটা প্ল্যান দাঁড়া করাতে হবে, একটা স্বতন্ত্র একটা প্ল্যান দাঁড়া করাতে হবে। কারণ আপনি নিজে একটা স্বতন্ত্র সত্তা, ঠিক আছে? আপনি একদম কমপ্লিট ডিফারেন্ট একটা ইন্ডিভিজুয়াল, কারোর সাথে আপনার মিল নাই। তো এই জন্য আপনাকে এই ব্যাপারগুলোকে শুরুতে ভেবে নিতে হবে। হ্যাঁ, কোনো কিছু না বুঝে কোথাও মানে ঝাঁপ দেওয়া যাবে না। এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কারণ আমি আগেই বলছি এখানে ওই চটুল জোক হবে না। হ্যাঁ, ওগুলা বলে ক্রাউড অ্যাটেনশন গ্র্যাব করা, এগুলা পারি না, বা পারতে চাচ্ছিও না। এখন আপাতত আমরা মূল জায়গাটাতে চলে আসার চেষ্টা করি। এখন হচ্ছে সিলেবাস। জয়ের যখন বললো, জয়ের ওর জায়গা থেকে কোন কোন পার্ট গুলোতে বেশি গুরুত্ব দেওয়ার উচিত সেগুলো সে বলেছে। কালকে থেকে আমাদের এই কোর্সের মূলত কার্যক্রম শুরু হবে। কালকেও ফ্রি ক্লাস থাকবে, পরশুদিন থাকবে, তারপরের দিন থাকবে, পরপর 3 দিন আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমরা এই সপ্তাহ থেকেই বলতে হচ্ছে, এই 3 দিন ফ্রি ক্লাস হওয়ার পর থেকে আমরা রুটিন দিয়ে দিব, রুটিন দিয়ে দিব। যেহেতু এখন ইনিশিয়াল ফেজেস, এখন হচ্ছে হয়তো প্রতি সপ্তাহে আপনারা দেখবেন 2 দিন 3 দিন করে করে ক্লাস থাকবে। এবং আগামী মাস থেকে এটা মানে আমরা যখন কোরবানি ঈদ চলে যাবে তখন দেখবেন যে সপ্তাহে 5 দিন করে করে আমরা ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, কারণ এটা দীর্ঘমেয়াদী কোর্স। এটা আমরা কোর্সটাকে এভাবে রান করব। এবং আমরা 3 জন কমিটেড এখানে সময় দিচ্ছি, আমাদের সাথে আরো সময় সময় আরো 2-1 জন বিশেষ তারা স্পেশাল 2-একটা ক্লাসের জন্য তারা জয়েন করবেন। এছাড়া পুরো কোর্সটা আমরা 3 জন মিলে এখানে রান করাবো। ঠিক আছে?
কোর্স ফির ব্যাপারে যেটা বলেছিলাম বলে আমি আবার মূল মূল আলোচনায় যাচ্ছি। আরেকবার মনে করি অনেকে মেসেজ দিচ্ছেন, কোর্স ফি হচ্ছে আমাদের এটা অফার কি থাকে, প্রথম 30 জনের জন্য আমরা 5,000 টাকা নিবো আমরা ফর ফার্স্ট 30 স্টুডেন্ট। কারণ এখানে ভাই আমরা বড় কোনো কোচিং সেন্টার না, হাব না, এখানে শত শত স্টুডেন্ট পড়বে না। হ্যাঁ, সো আমাদের এখানে খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে আমরা ক্যাটার করব। আমরা 3জনই থাকবো। আমাদের একটা ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ আছে, যারা আমাদের 47তম ক্র্যাশ ব্যাচে ছিলেন তারাও জানেন। ওখানে আমাদের যে কোনো স্টুডেন্টদের যে কোনো প্রবলেমকে আমরা 3জন আমাদের জায়গা থেকে অ্যাড্রেস করার চেষ্টা করি বা অ্যাড্রেস করব। ওই ওই সাপোর্টটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আর এইখানে অ্যাডমিশন নেওয়া মানেই আপনি ওই যে আমি শুরুতে যেটা বলছি ক্যারার হয়ে যাচ্ছেন, মোটেও এরকম কিছু বলছি না। বাট আপনি একটা প্রপার গাইডলাইন, মানে উইদাউট এনি কাইন্ড অফ মানে ডাউট আপনি পাবেন। তো যেটা হচ্ছে আমাদের এই প্রথম আর্লি বার্ড যে অফারটা, আর্লি বার্ডের যে 5,000 টাকার অফার, এইটার ক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ 4,500 টাকা দিয়ে আপনারা আপনারা ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে যারা আজকে আমাদের এই সেমিনার চলাকালীন, অর্থাৎ আজকে রাত 12টার মধ্যে যারা 1,000 টাকা আপনারা বুক দিয়ে বুকিং দিবেন, তারা 4,500 টাকা, বাকি টাকাটা আপনারা আগামী 10 দিনের মধ্যে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে কোর্স ফি। এটা নিয়ে আমি আর আলোচনা করবো না, আমি এখন মূল আলোচনায় প্রবেশ করছি। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। আজকে আমরা যেটা করব, আপনাদের সব থেকে বেশি যে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আসলে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন, কোন বইটা পড়তে পারবেন। এখন ওই জায়গাটা আসলে আমি আজকে একটু ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব। পুরো সেশন থেকে যদি একটা জিনিস আপনাদের টেক অ্যাওয়ে থাকে, তাহলে হয়তো আপনাদের একটা, আমি যদি বলি বুক লিস্ট, হ্যাঁ, সেটা আমি মানে আমার জায়গা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখনই করা শুরু করছি, এবং সাবজেক্ট ভিত্তিক কোন কোন জায়গাগুলো আসলে কোর পার্ট, সেই ব্যাপারটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এনিওয়েজ, সো আমরা যদি ফার্স্ট অফ অল চলে আসি, বাংলা ভাষা ও সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। 200 মার্কের মধ্যে 35, বুঝতেই পারছেন, অর্থাৎ অলমোস্ট কত, অলমোস্ট 17.5, তাই না? 17.5% নাম্বার টোটাল মার্কসের, অলমোস্ট 17.5% নাম্বার কিন্তু এই বাংলা বিষয়টার উপর ডিপেন্ড করে। এখন দেখেন বাংলার স্পেশালিটিটা কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ। নট অনলি ফর বিসিএস, আপনি যদি ব্যাংক এক্সামে বসেন, লেটস সে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি এক্সামে যাচ্ছেন, বা আপনি রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেটা সিনিয়র অফিসারের পরীক্ষায় বসতেছেন, যেখানে আপনি যান, আপনি একটা কর্পোরেশনের পরীক্ষা দিচ্ছেন, আপনি এনএসআই এর পরীক্ষা দিচ্ছেন, আপনি ওই পেট্রো বাংলার অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের পরীক্ষা দিচ্ছেন, সব জায়গাতেই কিন্তু বাংলা থাকবে। এবং বাংলার ব্যাপারে মজাটা হচ্ছে, আপনি যদি বিসিএস এর জন্য প্রপারলি বাংলার প্রিপারেশন নেন, আপনাকে অন্য কোনো জবের জন্য বাংলা আপনাকে আলাদা করে পড়তে হবে না। ইনফ্যাক্ট বিসিএস এর জন্য আপনি যতটুকু পড়বেন, তার একটা অংশ বিশেষ হয়তো আপনাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে কাজে লাগবে। বিসিএস এর প্রিপারেশন আসতেছি, যেমন আপনি যখন বিসিএস এ দেখতে পাচ্ছি আমরা বাংলা ভাষা ও সাহিত্য অংশে, কিন্তু কত, সাহিত্য অংশে দেখতে পাচ্ছি আমরা 20, এবং বাংলা ভাষা, যেটা ভাষা মানে হচ্ছে ব্যাকরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি 15। এই হচ্ছে 35 নাম্বার। ব্যাংকের ক্ষেত্রে আপনি যখন যাবেন, ব্যাংকের পরীক্ষাগুলোর ট্রেন্ড যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে ওখানকার যে মূল প্রশ্নটা থাকে, বর্তমান মান বন্টন অনুযায়ী 25 মার্কের প্রশ্ন হয় বাংলায়, এবং এই 25-এর মধ্যে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু ওখানে ভাষা আমার, অর্থাৎ ব্যাকরণ থেকে আসে, অর্থাৎ কিছুটা ব্যাকরণ সেন্ট্রিক কোয়েশ্চেন হয়। তো ওইটার স্ট্র্যাটেজি আলাদা। তো আপনি বিসিএস এর বাংলা যদি প্রপারলি পড়েন, তাহলে সকল জব এক্সামের বাংলা কিন্তু আপনার হয়ে যাবে। আমি সাবজেক্ট ধরে ধরে যদি আমি বলি, তাহলে এখন আপনার কাজ কি? প্রথম কথা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক বইয়ের আগে যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে আমি যে কথা, যেখানে আমি শেষ করেছিলাম, যে কোর পার্ট অ্যানালাইসিস, আমি যে কথাটা বলেছিলাম, এই কোর পার্ট অ্যানালাইসিসের জন্য আপনার আগে একটা বই লাগবে। সেই বইটার ক্ষেত্রে আমি যেটা বলি, বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলা যে বইটার মধ্যে তুলনামূলকভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে, বাজারে প্রত্যেকটা বিষয়ের জন্য যে বিষয়ভিত্তিক জনপ্রিয় বইগুলো আছে, সেই বইগুলোর মধ্যে যে খুব আহামরি পার্থক্য আছে, ব্যাপারটা মোটেও এরকম না। সেই বইগুলোর 99% অফ দ্য কন্টেন্টস আর সিমিলার, একদম সেম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেগুলোর উপস্থাপন ভঙ্গিতে, উপস্থাপনার ভঙ্গিমাতে একটু পার্থক্য আছে। এই বইগুলো কোনো মৌলিক বই না, কারো মস্তিষ্ক প্রসূত বই ওগুলা না। ঠিক আছে? এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য সুনির্দিষ্ট কোনো বইয়ের প্রতি একদম আপনাকে অ্যালাইন থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। এটা নেসেসারি না। ইনফ্যাক্ট আপনাকে একটা সাবজেক্টের জন্য যত কম সম্ভব তত কম বই পড়তে হবে, পড়াটাকে আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করতে পারবেন সেটা আমি বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে, বিগত বছরের প্রশ্ন পড়ার জন্য এখানে যেটা লাগবে, একটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হবে একটা বই থেকে অ্যানালিসিস করে, এবং আমাদের যেটা করতে হবে, এই কাজটা করার জন্য আমরা কোন বই কিনতে পারি, যে কেউ যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারেন, কেউ প্রফেসর কিনতে পারেন, কেউ কোনো একটা ডাইজেস্ট থেকে দেখতে পারেন, যার যেটা প্রেফারেন্স সে সেটা দেখবেন। আমি এখানে আমার ব্যক্তিগত প্রেফারেন্স নিয়ে কথা বলবো। এছাড়া যখন গোয়িং ফরওয়ার্ড, যখন ক্লাসেস গুলো হবে, আপনাদের যে টিচাররা আছেন তারাও কিন্তু তাদের প্রেফারেন্সের কথা আপনাদের বলবে, বলতেই পারে। আমার ব্যক্তিগত প্রেফারেন্স হচ্ছে, বিগত বছর প্রশ্নগুলো দেখার ক্ষেত্রে আমি মোটামুটি অনেক বই দেখেছি বাজারে। আমার কাছে প্রিসেপ্টরস এর যে বইটা আছে,
প্রিসেপ্টরস এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে যে বইটাতে, ওই বইটাকে আমার পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। ওই বইয়ের উপস্থাপন ভঙ্গিটা বেশ ভালো, কারণ ওখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা করা আছে। ধরেন আপনি আজকে বাংলা পড়তে যাচ্ছেন, তাহলে বাংলার প্রশ্নগুলা, বাংলা সাহিত্য ভাষা বা সাহিত্যের প্রশ্নগুলো এক পাশে রাখা আছে, আবার বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো এক পাশে রাখা আছে, এবং সেই প্রশ্নগুলোর যে ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলোও বেশ ভালো, বেশ কম্প্যাক্ট। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এবং আমি ওই যে একটা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছি, একটা রিটেন পরীক্ষায় দিয়েছি, ওই একটা ভাইবা দিয়ে একটাতেই ক্যাডার হয়েছে আমার ক্ষেত্রে, আমি এই বইটার হেল্প নিয়েছি, আমাকে এই বইটা হেল্প করেছে বলে আমার মনে হয়। বিকজ ওয়েদার ইউ লাইক ইট অর নট, বাংলাদেশের যে বিসিএস এর ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী আপনার বিগত বছরের কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন হবেই হবে। তো আপনি যদি এইটাকে একটু প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন সবার আগে, যে কোনো সাবজেক্টের ইন ডেপথ নলেজ নেয়ার আগে আপনি যদি নিজেকে 15 দিন সময় দেন, 20 দিন সময় দেন, প্রয়োজনে 1 মাস সময় দিয়েও যদি আপনি বিগত বছরের কোয়েশ্চেন গুলাকে ব্যাখ্যা সহ নিজের দখলে আনতে পারেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা একটা নেক্সট স্টেজে চলে যাবে, এবং আপনার পক্ষে নতুন পড়াগুলা নিজের ভেতরে ধারণ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো ব্যক্তিগতভাবে আমার ভোট থাকবে এখানে প্রিসেপ্টরস পাবলিকেশনের যে বিসিএস এর বিসিএস এর ভাই এক্সকিউজ বিসিএস এর মানে প্রিসেপ্টরস পাবলিকেশনের যে বিসিএস এর যে বইগুলো আছে, সেই বইগুলোর ক্ষেত্রে ওই বই ভাই সেই বইগুলা সেই বইটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার এটা মানে পার্সোনাল ভোট আর কি, আমি এখানে দিলাম। তো এই বইটা কিনে আপনারা দেখতে পারেন, এছাড়া অন্য যে কোনো বইও কিনতে পারেন, আপনি প্রফেসর কিনবেন, অ্যাসুরেন্স কিনবেন, আরো যত মানে পাবলিকেশন আছে, এমপি3 কিনবেন, যে কোনো আপনি কিনতে পারেন, ঠিক আছে। বাট আমার পার্সোনাল রেফারেন্স হচ্ছে এটা। এটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন বাংলাতে। বাংলাতে যেটা বলেছি, এই প্রশ্নগুলা, প্রথম কথা হচ্ছে আপনাকে আগে একটা বিগত বছরের প্রশ্ন মানে কি বলে প্রশ্ন ব্যাংক, যেটা প্রশ্ন ব্যাংক আপনি কিনলেন, যে কোনো পাবলিকেশনে কিনলেন, আমি একটা বললাম ওইটা কিনলেন, ওইটা আগে আপনাকে থরলি অ্যানালিসিস করতে হবে। ওইটা করলে আপনি যে কাজটা করবেন, ধরেন আপনি বাংলার প্রশ্ন বিশ্লেষণ করতেছেন, সাবজেক্ট ভিত্তিক ধরবেন, একদিনে পুরো কোশ্চেন দেখতে যাবেন না যে 45তম বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন আজকে আমি পুরোটা দেখবো, নো, এভাবে দেখবেন না। আপনি যেটা করবেন, আপনি সাবজেক্ট বেসড অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। ধরেন আপনি বাংলার জন্য নিজেকে 3 দিন সময় দিলেন, যেহেতু ওখানে নাম্বার বেশি, ইংলিশের জন্য আপনি 3 দিন সময় দিলেন, এভাবে আপনি নিজে নিজে এটাকে স্প্লিট করবেন, একটা প্ল্যান তৈরি করবেন, ঠিক আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। না, একটু জিজ্ঞাসা করছিলাম কারণ এখানে আবহাওয়া খুব বেশি ভালো না, তো আবার নেটওয়ার্ক কখন ড্রপ হয়ে যাচ্ছে। আমি চূড়ান্ত লেভেলের মোটিভেশনের কথা বলছি, আপনারা কেউ শুনছেন না। এনিওয়েজ, সো আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি যখন ওই কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে পড়বেন, আপনি এক একটা সাবজেক্টের জন্য আগে নিজের সময় স্প্লিট করবেন, যে আমি বাংলা আমি 3 দিন পড়বো, 3 দিন আমি বাংলার প্রশ্নটাকে অ্যানালাইসিস করবো। ওই অ্যানালাইসিসের প্যাটার্নটা কি হতে পারে? ধরেন আপনি বাংলা ব্যাকরণের প্রশ্ন দেখতেছেন, হ্যাঁ, বা বাংলা সাহিত্যের প্রশ্ন দেখতেছেন। বাংলা ব্যাকরণের প্রশ্নের মধ্যে লেখা আছে যে অমুক শব্দটি, অমুক একটা শব্দ দেওয়া আছে, এই শব্দের কি শুদ্ধ বানান কোনটি। তাহলে আপনি বুঝলেন কি এখানে বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। আপনি কোয়েশ্চেন ব্যাংকের ওই প্রশ্নটার পাশে কোন একটা কালার পেন দিয়ে আপনি যেটা করতে পারেন, আমি এটা এভাবে করতাম, আপনি টপিকটা লিখে ফেলবেন যে কোন টপিক থেকে এই প্রশ্নটা হয়েছে, ধরেন বানান শুদ্ধিকরণ। তারপরে প্রশ্নটা হয়তো আছে আপনার কি বাগধারা থেকে একটা কোয়েশ্চেন আসছে, আপনি লিখলেন বাগধারা। এভাবে করে আপনি একটু অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটা প্রশ্নের সাইডে আপনি ওই পার্টিকুলার পার্টটা আপনি লিখে ফেলবেন। এটা লিখে ফেললে কি হবে, তখন দেখবেন আপনি যখন মোটামুটি এই কত 46তম থেকে আপনি দেখা যাচ্ছে আপনি ওই কত পর্যন্ত, 35তম পর্যন্ত, প্রথম লটে 35তম পর্যন্ত আপনি পড়েন। হ্যাঁ, এরপর আবার 35 থেকে দশম পর্যন্ত পড়েন, সমস্যা নাই, 34 থেকে দশম পর্যন্ত। 35তম থেকে কেন বলছি, কারণ সেখান থেকে 200 কোয়েশ্চেন হচ্ছে, তাই না। তো আপনি প্রথম লটে প্রয়োজন আমি আরো আরো সহজ করে দিলাম, আপনি টার্গেট নেন আমি 46 থেকে 35 এই বিশেষ গুলোর প্রশ্ন আমি পড়বো। সেগুলাকে আপনি এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আগে আপনি অ্যানালাইসিস করেন। করলে আপনার যেটা হবে, আপনার সামনে একটা মানে কোর পার্টটা চলে আসবে, যে ও আচ্ছা, বাংলা ব্যাকরণ থেকে তো দেখি শুধু এই পার্ট থেকে কোশ্চেন হচ্ছেই হচ্ছে। ওইটা আমার বলে দিতে হবে না, ওইটা আপনি আমার থেকে তখন ভালো বুঝবেন, আপনি আরো 10 জনকে আরো বোঝাতে পারবেন, ঠিক আছে। তো এইটা আপনার জন্য খুব জরুরি। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন বাংলা ভাষা ও সাহিত্য, বাংলার জন্য কি করব? প্রথম কথা হচ্ছে, যে কোন একটা সাবজেক্টের জন্য যত কম বই পড়া যায় তত ভালো। এক সাবজেক্টের জন্য 10 রকমের বই পড়ার দরকার নাই। আমি একটা কমন উদাহরণ সবসময় দিই। এই যে ধরেন আপনি বাংলা ভাষা ও সাহিত্য পড়তে গেছেন, অনেকে বলবে হ্যাঁ আগে 9-10-এ নবম দশম শ্রেণীর বোর্ড বই কিনো, নবম দশম শ্রেণীর বোর্ড বই কিনো, হ্যাঁ, তারপর এইটা কিনো ওইটা কিনো। আরে ভাই, একটা পাবলিকেশনের বই যখন বাজারে খুব জনপ্রিয় হয়ে গেছে, যে বইটা অনেক প্রার্থী কিনতেছে, ওই বইটা তো কোনো মৌলিক বই না। তো ওই বইটা লিখে যে লেখক বা যে প্রকাশনা সংস্থা
কোটি কোটি টাকা ইনকাম করতেছে জব প্রার্থীদের কাছে বইগুলা সেল করে। তো সে তো ভাই সম্ভাব্য সব গুরুত্বপূর্ণ রিসোর্স ঘাটাঘাটি করেই তার বইটা বানাইছে, তাই না? তো আপনি কি করতে পারেন, আপনার কাজ হচ্ছে এই যে নবম দশম শ্রেণীর বই আলাদা করে কেনার আপনার দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে এটার ঘোর বিরোধী। কারণ এই বইগুলোতে যা আছে সেই তথ্যগুলা প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা বইয়ের ভিতরে সন্নিবেশিত করা আছে। তো আমার অযথা আমার অ্যাটেনশন এত দিকে দেওয়ার কোনো দরকার নাই। এখন সব থেকে মানে প্যারাদায়ক যে কাজ সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশনটা ধরে রাখা। আমাদের প্রত্যেকেরই এখন ডিস্ট্রাকশন অনেক বেশি। আমরা প্রচুর পরিমাণে মোবাইল স্ক্রিন স্ক্রল করি। এছাড়া আমাদের অ্যাটেনশন স্প্যান মানে এখন কমে গেছে, মনোযোগ ধরে রাখতে পারি না। তো এই ব্যাপারগুলো তো রিয়েল, এগুলো তো বানিয়ে বলা কোনো কথা না। তো আমাদের অ্যাটেনশন মানে ডিস্ট্রাকশনটা কমাতে হবে এবং অ্যাটেনশন স্প্যান যত বেশি সম্ভব বাড়াতে হবে। এই জন্য এক জিনিস নিয়ে আমাদের এত জায়গায় আমাদের ঘুমার আমাদের সুযোগ নাই। আমি এই কথাটা বলছি এইটা চিন্তা করে যে আপনি একজন মধ্যবিত্ত ক্যাটাগরির স্টুডেন্ট বা নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরির স্টুডেন্ট বা দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট। যারা উচ্চবিত্ত ক্যাটাগরির স্টুডেন্ট তারা আমার টার্গেট অডিয়েন্স না, তাদের উদ্দেশ্যে আমি কোনো কথা বলছি না, আমি দায়িত্ব নিয়েই বলছি। তো বাংলার জন্য কি করতে পারেন, বাংলার জন্য আপনি বাজারে যে কোনো একটা বই কিনেন, আপনার যেটা পছন্দ। যদি আপনি MP3 পড়তে চান পড়েন, কোনো সমস্যা নাই, আপনি অ্যাসুরেন্স পড়বেন পড়েন। এছাড়াও যে আরো কিছু বই আছে বাংলার ক্ষেত্রে, যে কি বাংলা কি অভিযাত্রী, তারপর আর কি আছে, অগ্রদূত। আপনি যে কোনো একটা বই, বাংলার জন্য স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন আমার নাই, আপনি বাজারে যে কোনো একটা বই পড়বেন, ওই একটা বই পড়বেন। এন্ড থ্রু আউট ইউর জব প্রিপারেশন, অর্থাৎ আপনি যতদিন জব প্রিপারেশন নিবেন, এই যে জার্নিটা, থ্রু আউট দিস জার্নি আপনি ওই একটা বই পড়বেন। ওই একটা বইকেই আপনি একদম তেনা তেনা বানিয়ে ফেলবেন, এইটা হচ্ছে আপনার উদ্দেশ্য। 2 দিন পর পর ফেসবুকে নতুন কোনো ভাইয়ার বিজ্ঞাপন দেখে, হ্যাঁ আমি দেখো বাংলা অমুক বই অমুক জিনিস ভুল আছে, আমি এটা শুদ্ধ করে আমার বইয়ের মধ্যে যুক্ত করছি, এই ধরনের হোক্স বা এই ধরনের কি মানে ফাঁদে পড়া যাবে না, এইগুলা করা যাবে না। এগুলা করে যারা হচ্ছে একদম বকলম তারা করবে। কারণ ওই যে আপনি ভুল খুঁজতে বের হইছেন, হ্যাঁ আপনি যে ভুল খুঁজে খুঁজে কেউ কোনো ক্যাডার দিতে পারে না। সকল বইয়ে কিছু না কিছু ভুল আছেই। ভুল খুঁজে পণ্ডিত হইতে পারে কারা, যারা নিজেরা কোনো চাকরি পায় না, চাকরি কখনো নিজেরা করে নাই। ওই বই দেখে দেখে ভুল বের করার কোনো দরকার নাই। সব বইয়ে কিছু 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 না কিছু ভুল থাকবে, সব বইয়ের মধ্যেই কিছু না কিছু ভুল থাকবে। এটা কোয়াইট নর্মাল, কমপ্লিটলি নর্মাল, এবং আপনাকে এটা নর্মালি দেখতে হবে। ঠিক আছে? তো ভুল খুঁজে আপনার কাজ না, আপনি যে কোনো একটা বই কিনেন। আমি যদি বলি ব্যক্তিগতভাবে বলেন, তাহলে বাংলা থেকে আমার খুব ভালো সাজেশন পাবেন না, এই কারণে যে বাংলাকে আমি আসলে এতটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ছি। আমি নিজে বাংলাকে আমি সবচেয়ে কঠিন সাবজেক্ট মনে করতাম, কিন্তু এটাকে আমি সবচেয়ে স্ট্র্যাটেজিক ভাবে পড়ে এটাকে আমি মোটামুটি একটা স্ট্রেংথে পরিণত করে ফেলছিলাম। অল্প পড়ে পড়ে আমি যে পরিমাণ বাংলা অল্প পড়ে বাংলায় মোটামুটি ভালো মার্ক তুলছি, আমার মনে হয় এরকম খুব কম সংখ্যক প্রার্থী আছে যারা এভাবে এটা করেছে। তো আমার ব্যক্তিগত বাংলার প্রিপারেশনের জায়গাটা ছিল, আমি বিগত বছরে যত প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সব পড়ে ফেলেছিলাম। ঠিক আছে, ব্যাংক মানে BCS এর। এর পাশাপাশি আমার কাছে ওই প্রথমবার যখন BCS প্রিলি দিতে যাই তখন একটা ডাইজেস্ট কিনেছিলাম, খুব সম্ভবত প্রফেসরস এরই ডাইজেস্ট ছিল খুব সম্ভবত, আমার মনে হয় এখন। সরি, প্রফেসরস না, ডাইজেস্টটা ছিল প্রিসেপ্টরস এর। ওইটাও প্রিসেপ্টরস এর ডাইজেস্ট ছিল। এই প্রিসেপ্টরস ডাইজেস্টের বাংলা যে ছোট্ট একটু অংশ ছিল, খুব বেশি পৃষ্ঠা না, 50-60 পৃষ্ঠা হইতে পারে খুব বেশি হলে, মানে 43তম BCS এর কথা বলতেছি তখনকার। তো ওই অংশটুকুকে আমি কেটে নিয়েছিলাম, ওইটা আমি বারবার পড়তাম। এবং পরে মোটামুটি পরীক্ষায় টেকার জন্য বাংলায় আমার একটা মানে রেশনাল টার্গেট রাখতে হবে, অ্যাবজার্ট টার্গেট রাখা যাবে না। ওই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারতাম। ধরেন আমার কথা হচ্ছে আমি 35-এর মধ্যে আমার টার্গেট কত, আমার টার্গেট হচ্ছে 35-এর মধ্যে 25 থেকে 27 পাওয়া, 28 পাওয়া। হয়তো আমি 22 পেতাম বা 24 পেতাম বা 25 পেতাম, যেটাই পেতাম আমার মোটামুটি আমার টার্গেট গুলো ওখানে ফুলফিল হয়ে গেছে। তো আমি সেই ক্ষেত্রে আমি ওই ডাইজেস্টের বাংলা অংশটুকু পড়েছি। বাট আমি এটা আপনাকে রেকমেন্ড করছি না। বাংলা আপনি একটা ফুল ফ্লেজেড যে কোনো একটা বই কিনবেন, এটা যে কোনো পাবলিকেশনের হতে পারে, এখানে স্পেশাল কোনো মানে আমার প্রেফারেন্স নাই, এই কারণে যেহেতু আমি আলাদা করে কোনো বই পড়ি নাই। আমি যেটা বললাম, আমি বাংলার জন্য আমি বিগত বছরের প্রশ্নগুলো খুব থরলি পড়েছি এবং ডাইজেস্টের বাংলা অংশ পড়েছিলাম, সেটাই আমার জন্য কাজে দিয়েছে। তা আপনি যে কোনো একটা বই কিনবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলছি? কথা বলবেন। বুঝতে পারছি, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, আবার বলছি, আমি যেটা বলছি এটাই শতসিদ্ধ কোনো উপায়, এটা আমি মোটেও দাবি করছি না। আমি ব্যক্তিগতভাবে আমার কৌশলগুলো শেয়ার করছি, এবং যেহেতু বেশ লম্বা সময় ধরে আমি স্টুডেন্টদের সাথে কাজ করি, আমার IBA তে যখন আমার এনরোলমেন্ট হয় 2017-তে, 16-র শেষ দিক থেকে, তখন থেকে আমি যারা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট তাদের নিয়ে কাজ করছি। ব্যাংক জব রিক্রুটমেন্ট, IB MBA অ্যাডমিশন, তারপর BCS এর প্রস্তুতি যখন নেওয়া শুরু করি BCS নিয়ে। মানে আমি কিন্তু আগে পড়িয়েছি, মানে আমি আগে টিচার ছিলাম এরপর ক্যাডার হয়েছে, আমি ক্যাডার হয়ে টিচার হইনি। এটা হচ্ছে আমার সাথে মানে মানে বেশ কিছু লোক আছে তাদের গুণগত পার্থক্যের জায়গাটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই জন্য আমি এটা আপনাকে
একদম অনেস্টলি বলছি। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ নিয়ে লম্বা সময়, কালকে আপনাদের ইংলিশের ক্লাস আছে। কালকে আপনাদের জোহার স্যার কালকে আপনাদের ইংলিশ ক্লাস নেবেন। আমি বাংলা নিয়ে আরো বিস্তারিত বলবো, কারণ পরশু দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার বাংলা নিয়ে আমার কথা হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে তো দেখতে পাবেন। এরপরের দিন আমার আপনাদের ম্যাথ ক্লাস থাকবে, ওই দিন আপনাদের তৌহিদ স্যার ম্যাথ ক্লাস নেবে। আমি রুটিনটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। মূল কথায় আসি এখন। ইংলিশের ক্ষেত্রে এইটা 2 মিনিট 4 মিনিট 5 মিনিটে বলার মতো কোনো কিছু না। আগে আমি আপনাকে প্ল্যানটা বুঝাই। ধরেন এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু ইংলিশ গ্রামার, গ্রামারে কত মার্ক থাকে বলেন? ইংলিশে টোটাল মার্ক কত? ইংলিশে টোটাল মার্ক কিন্তু 35, গ্রামারে থাকে 20, এখানে লিটারেচারে 15। প্রথম কথা হচ্ছে ইংলিশ লিটারেচারে 15-র মধ্যে হেসে খেললে 13-14 কারা পেতে পারে? দেখেন, লক্ষ্য করেন, আমি কিন্তু 15 বলিনি, 12 13 14 কারা পায়। যারা মোটামুটি অনার্স লাইফ ইংলিশ পড়ে আসছে ওরা হয়তো একটু যদি টাচে থাকে তারা 8 10টা প্রশ্ন এমনিতেই পারে, আর একটু পড়াশোনা করলে আরো 3 4 এমনি পেয়ে যেতে পারে, 13 14 পেয়ে যায়। নর্মাল কোয়েশ্চেন হলে এই 15-র মধ্যে আপনার কিন্তু কি টার্গেট কত বলেন? আপনার টার্গেট কিন্তু 13 14 না, আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে 130 পাইতে হবে। 130 মানে কি 65% অফ টোটাল মার্কস, তাই না? তার মানে 15-র মধ্যে 60% কত? আমাদের চিন্তা করতে হবে 9 থেকে 10 আমরা কিভাবে পাবো। আমি এই জন্য ওই যে বলছি, শুরুতেই বলে নিছি, জব প্রিপারেশনের কোনো শেষ নাই। লিটারেচার অংশের জন্য আমি বিসিএস কনফিডেন্সের একটা লিটারেচার একটা বই, একটা অংশ ছিল, এটা সম্ভবত হচ্ছে আপনারা দেখবেন ছোট একটা বই, আহ মানে বিসিএস কনফিডেন্সের একটা বই আছে, হ্যাঁ? আপনারা যারা জানেন ওই বইটা আপনারা কালেক্ট করবেন, হ্যাঁ? ওইটা সম্ভবত শরীফ আহমেদ চৌধুরী স্যার ওনার লেখা। ওই বইটা, ওই বইয়েরও পুরো বই আমি পড়ি নাই, সিলেক্টিভ জায়গাগুলো পড়তাম, স্ট্র্যাটেজিক জায়গায় নিয়ে আমরা আলোচনা করবো ইন্ডিভিজুয়াল ক্লাসগুলোতে। তো এই বইটা আমার কাছে মনে হয় মানে মোর দেন এনাফ। অ্যাটলিস্ট আপনি যদি পিএইচডি করতে না চান, ওই বইটা মোর দেন এনাফ। এর থেকে মোটা মোটা অনেক আর অনেক বই পড়ে, বাজারে আরো কিছু বই আছে মতো মিরাকল ওরাকল এরকম আর কিছু বই আছে, সেই বইগুলো ভালো, ডেফিনেটলি ভালো। যারা এতটুকু ব্রেনে রাখতে পারে দ্যাটস গ্রেট। বাট আমার মনে হয় আপনারা যদি ওই বিশেষ কনফিডেন্সের যে বইটা আছে ওই বইটা আপনারা পড়েন, ইট উইল বি মোর দেন এনাফ, এটা আমার কাছে মনে হয়। কোয়েশ্চেন যদি কমন পড়ার থাকে তাহলে ওই বই থেকেই পড়বে। মানে আর কি কমন না পড়ার থাকে তাহলে কোনো বই থেকে কমন পড়ে না। ঠিক আছে? বাংলার ক্ষেত্রে যদি বলি, আপনি বুঝতে পারতেছেন না কোন বইটা কিনবেন, বাজারে যাবেন, যে দেখবেন বিসিএস এর বাংলার কমপ্লিট কোন কোন বই আছে, মানে কোন বইগুলো চলতেছে অধিকাংশ স্টুডেন্ট কিনে, ধরেন 4টা বই আছে, এই 4টা বইয়ের মধ্যে যে দেখবেন যে বইটা পাতলা সব থেকে চিকন, ওই বইটা কিনবেন। ঠিক আছে? কারণ যে প্রশ্ন কমন পড়ার ওইটা সব বই থেকে কমন পড়ে, আর যেটা কমন পড়ার না ওইটা আসলে কোথাও কোথাও থেকে পড়ে না। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, আপনাকে ব্রেনে নিতে হবে। ঠিক আছে? এইভাবে নিয়ে চিন্তা করবেন, আমি এভাবে করতাম, এই জন্য খোলামেলা বলছি। এটার জন্য বলছি বিসিএস কনফিডেন্সের ইংলিশ লিটারেচারে বই আছে, ওই বইটা কালেক্ট করে আপনারা পড়বেন। আচ্ছা আচ্ছা, এখন গ্রামারের জন্য, গ্রামার শেখার পদ্ধতিটা আলাদা। এখন গ্রামার জন্য আপনি বই পড়বেন কি, আমি আগেই বলেছি আমি বইয়ের পার্টটাতে ফোকাস করছি আজকে বেশি। এটা আপনাদের সবচেয়ে বেশি বইয়ে থাকে, অনেকেই মানে লম্বা সময় ধরে বলছেন। তো এইখানে আপনি কোন বইয়ে যাবেন? ইংলিশ গ্রামার প্রথমে আগে আপনাকে একটা প্রপার ওয়েতে শিখতে হবে, শেখার পরে আপনি প্র্যাকটিস করবেন। এখন আপনাদের প্রত্যেকের কাছে মোটামুটি হয়তো একটা বই আছে, বইটা অনেকের কাছে আছে, আমি এই বইটা পড়ি নাই, বাট আমি জানি, আমি দেখার সুযোগ হয়েছে আমার। মাস্টার নামে একটা বই আছে, এই বইটার মধ্যে মোটামুটি এই বইটাকে আমার কাছে মনে হয় একটা এনসাইক্লোপিডিয়া, মানে এত বেশি এখানে প্রবলেম সলিউশন দেওয়া আছে, দ্যাটস গ্রেট, হুইচ ইজ গ্রেট, আউটস্ট্যান্ডিং। বাট যে এখনো ইংলিশ গ্রামার শিখেন নাই, ইংলিশ গ্রামার আপনার শেখা হয় নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বইটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে থাকা মানে বেস্ট প্র্যাকটিস বুক, বেস্ট ইংলিশ বুক ফর প্র্যাকটিসিং, মানে চর্চা করার জন্য বেস্ট বই হচ্ছে এটা। বাট আপনি যদি গ্রামার শিখতে চান, শুরুতে আপনি একজন নবিশ বা বেগিনার, সেই ক্ষেত্রে এই বইটা শুরুতে আপনার জন্য এত বেশি আপনার কি বলবো আপনাকে, কি বলবো, এইটা উপকারী হবে, কিন্তু এটা আপনার তত বেশি ফ্রুটফুল নাও হতে পারে যদি আপনার গ্রামার শেখানো হয়ে থাকে। কিন্তু এই বইটা অবশ্যই আপনারা রাখবেন, কারণ এটা আপনি প্র্যাকটিস করার জন্য, এটা হচ্ছে সব থেকে বড় ডেটাবেস হিসেবে কাজ করে। ঠিক আছে? প্র্যাকটিস করেন, যেটা বেস্ট বুক। গ্রামার লার্নিং এর প্রক্রিয়াগুলো দেখার জন্য আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা আসলে আপনাকে গ্রামারের পার্টগুলো ইন্ডিভিজুয়ালি, এখানে মেমোরাইজিং আইটেম আছে কিছু, ইতোমধ্যে আপনাদের মেন্টর জোহের কিছু কিছু জিনিস বলে ফেলছে। হ্যাঁ, কিছু আইটেম আছে মেমোরাইজিং, মুখস্থ করতে হয়, কিছু আইটেম আছে বুঝতে হয়। এখানে আপনাকে একটু মনোযোগ দিয়ে কেন বুঝতে হবে? বিকজ জব এক্সাম ইজ নট অনলি অ্যাবাউট প্রিলিমিনারি, আপনাকে রিটেনে কিন্তু পাশ করতে হবে, রিটেন আপনাকে লিখতে পারতে হবে। কে ক্যাডার পায় আর কে পায় না এই পার্থক্যটা করে দেয় কিন্তু ইংলিশে তার পারফরমেন্স, রিটেন ইংলিশে কে কতটুকু ভালো পারে। তো এই যে প্রিলিমিনারি প্রিপারেশনের সময় মেমোরাইজিং আইটেম, অর্থাৎ বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, এই ওয়ার্ড গুলো মানে ওয়ার্ড ভিত্তিক যে মানে লার্নিংটা প্রিপারেশনটা, এই প্রিপারেশন যারা ভালোভাবে না নিবে তারা ইংরেজিতে বাক্য গঠন করার সময় নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে না। আর যারা এখানকার গ্রামারের আইটেম গুলো প্রপারলি না বুঝবে তারা জীবনে বাক্য গঠনই করতে পারবে না। ধরেন যে
সেন্টেন্সের যে টাইপ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3 ধরনের সেন্টেন্সের টাইপ এবং এদের মধ্যে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কিন্তু ধরেন আপনার এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দেখেন আছে, বিসিএস এ আসলো, খুব ভালো কথা। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বিসিএস এর প্রিলির জন্য আসলো। এটা শুধু কোন রকম মুখস্থ করে ঝড়ে বক মারার মতো দিয়ে একটা প্রশ্ন আপনি অবজেক্টিভ কালেক্ট করে ফেললেন, তার মানে কিন্তু আপনি টিকতেছেন না। এইটা যে ভালোভাবে বুঝবে, সে যে কি করবে জানেন, ওই রিটেন এক্সামে যখন কম্প্রিহেনশন আসবে বা প্যাসেজের প্রশ্নের উত্তর করতে হবে, তখন সে বুঝবে যে এই একটা প্রশ্নের উত্তরকে কিভাবে প্যাসেজ থেকে সরাসরি কপি পেস্ট না করে নিজের ভাষায় লিখতে হয়, তখন সে ওইটা পারবে। তো রিটেনের ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এই কথাগুলো বলি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, জব গেম চেঞ্জার, ওখানে আমাদের রিটেন প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সেই সম্পর্কিত দেখবেন অনেক ভিডিওস পাবেন, আমার ক্লাসেস আছে, ক্লাসেস গুলো আপনি একটু দেখবেন, আপনাদের আইডিয়া জেনারেট হবে রিটেনে ভালো করার জন্য আসলে মূল খামতির জায়গাগুলো কোনগুলো। এবং এখানে অ্যাবজার্ট কথা না বলে একদম ফ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো যেটা বললাম, তাহলে আপনাকে গ্রামার গুলো এখানে ইন্টেন্সিভলি পড়তে হবে, ওয়ার্ড গুলো পড়তে হবে, যাতে আপনি পরবর্তীতে লেটার অন আপনি গিয়ে রিটেনেও ভালো করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে বই কি, এটা বললাম মাস্টার বই, প্র্যাকটিস বই হিসেবে বেশ ভালো, কোনো ডাউট নাই। বাট এইটা দেখে গ্রামার শিখতে যাবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। গ্রামার শেখার বই এটা না, প্র্যাকটিস করা এটা বই। ওকে। আচ্ছা, এখন তাহলে আপনি শেখার জন্য কোন বই কিনতে পারেন? শেখার জন্য দেখবেন আপনার গ্রামারের নিয়মগুলোকে মানে বেশ মানে ইংলিশ গ্রামারও তো আসলে মৌলিক কোনো বিষয় না যেখানে একজন ব্যক্তি একটা মৌলিক বই লিখে ফেললো, সেটা না। ইংলিশ গ্রামারে ধরেন বিভিন্ন রিসোর্স, প্রাইমারি রিসোর্স বা ভালো বই, বিদেশি বই এবং বই আছে ধরেন 14, 15, 20টা বই আছে। সব বইগুলোকে একত্রে কম্পাইল করে গ্রামারের জন্য যে বইটা আছে আপনার সেই বইটা পড়তে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ওই কি বলে প্রিমিয়ার নামে একটা বই আছে, আব্দুল লতিফ স্যারের প্রিমিয়ার ইংলিশ গ্রামার একটা বই আছে, এই বইটা আপনারা ফলো করতে পারেন। স্যারের এই বইটার মধ্যে মোটামুটি কম্পাইলেশন গুলা বেশ ভালো। ঠিক আছে, ইংলিশ গ্রামার দেখে দেখে মানে বুঝে পড়ার জন্য এই প্রিমিয়ার বইটা আপনারা পড়তে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত থাকবে। এছাড়া বাজারে যে কোনো বই কিনতে কিনতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। পার্সোনাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমি লিটারেচারের ক্ষেত্রে বলবো যে আপনারা কনফিডেন্সের, বিশেষ কনফিডেন্সের লিটারেচার বইটা পড়তে পারেন। আর গ্রামারের জন্য আপনার প্রিমিয়ার ইংলিশ গ্রামার যে বইটা আছে এই বইটা পড়তে পারেন। আর প্র্যাকটিস করার জন্য যেহেতু লম্বা সময়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি মাস্টার বইটা কিনতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশের ওভারঅল প্ল্যান ফর দ্য টাইম বিং। আচ্ছা, এরপর আসি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে আপনাদের জোহের ও খুব ভালো, ও বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে রেগুলার ভিত্তিতে ক্লাস নেয়, ইংলিশ নিয়ে ক্লাস নেয়, সে আরো ভালো বলবে। আমি আমার জায়গা থেকে যদি আমি বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য এটা হচ্ছে একটা ইন্টেন্সিভ জিনিস। এইটা পরীক্ষার আগের 2 মাস আপনি যেভাবে পড়বেন, 6 মাস আগে আপনি সেভাবে পড়বেন না। এখন আপনার পড়ার কৌশল এবং 6 মাস আগে মানে পরীক্ষার 2 মাস আগে পড়ার কৌশল সম্পূর্ণ ভিন্ন হবে। তো যেহেতু আপনি এখন লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজেকে, যেমন আমাদের এই কোর্সটাই প্রায় 6 মাসের কোর্স। ঠিক আছে, আপনি যখনই এনরোল হচ্ছেন আপনার 6 মাস লাগবে পুরো শেষ করতে ব্যাপারটাকে। 6 মাস থেকে 7 মাস আপনাকে পড়তে হবে, লেগে থাকতে হবে। এখন আপনাকে এখন তো কম্প্রিহেন্সিভলি পড়তে হবে, কারণ এই 2টা সাবজেক্ট কিন্তু আবার আপনার রিটেনেও আছে। আমি মনে করি ইনিশিয়ালি পড়ার সময় বাংলাদেশ এই জিকেটাকে যতটা সম্ভব একটু ইলাবোরেটলি পড়ে যাওয়াটা বেটার, এটা আমার কাছে মনে হয়, তাহলে রিটেনে যে কষ্ট হয় কম। সেই দিক থেকে আমার ব্যক্তিগত প্রেফারেন্স বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, এবং হচ্ছে ভূগোল ও পরিবেশ। হ্যাঁ, ভূগোল এবং যে পার্টটা আছে ভূগোল ও পরিবেশ, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা, এই 3টা সেকশনের জন্য অনেকেই দেখেন, আগে বলছি এগুলো পার্সোনাল প্রিফারেন্স। আমি যে বইগুলোর নাম বলছি এই দেখেন, এক একটা এক এক প্রতিষ্ঠানের বই। প্রিমিয়ার বইটা দেখবেন হয়তো এটা বিসিএস কি অদিতির থেকে, অদিতির যিনি কর্মধার আছেন আব্দুল লতিফ স্যার, ওনার বই। তারপর আবার কনফিডেন্সের কথা বললাম, আমি সব প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, 2 প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, তো এখানে আমার পার্সোনাল অ্যালাইনমেন্ট, আমি নিজের সাথে অনেস্ট থেকে আমি যেটা ভালো ফিল করে আমি সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি। এবং আবার বলছি, আমি যেটা বলছি এটা শতসিদ্ধ কোনো কথা না, ভিন্ন জিনিস হতে পারে। হ্যাঁ, ভিন্ন বইও ভালো হতে পারে, সব বই মোরলেস কাছাকাছি, এগুলো মৌলিক কোনো বই না, বারবার বলছি। আচ্ছা, বাংলাদেশ বিষয়ে বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়ে বলি এবং হচ্ছে আপনার ভূগোল ও পরিবেশের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা নাইম ভাইয়ের বেসিক ভিউ বইটা পড়বেন, পড়তে পারেন। এটা এটা আমাকে বেশ হেল্প করেছে। যদিও বইয়ের কলেবরটা অনেক বড়, মানে বই দেখে মনে হয় যে অনেক মোটা বই, জিকের জন্য, বাংলাদেশ মানে সাধারণ জ্ঞানের জন্য কি এত বই পড়ার, এত বড় বই পড়ার প্রয়োজন আছে কিনা। তা আমি পার্সোনাল ফাইন্ডিংস যেটা পেয়েছি, এই বইয়ের ফন্ট সাইজ গুলা বা ওই যে একটা লাইনের সাথে একটা স্পেসিং গুলা, এগুলা মানে বেশ মানে পর্যাপ্ত, মানে দৃষ্টি সুখকর। তো যতটা মোটা মনে হয় কন্টেন্ট যে এত ওইরকম মহামারী কন্টেন্ট আছে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে। তো আমার পার্সোনাল মানে মানে প্রেফারেন্স, আমার পছন্দের জায়গা ছিল এই বেসিক ভিউ বইটা আমি পড়েছি। এই বইটার ক্ষেত্রে পড়তে গেলে আরেকটা যেটা সুবিধা হয়, ওই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বইটা যেভাবে সাজানো আছে, যে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার, ধরেন এই যে কি আছে, শস্য উৎপাদন ও এর বহুমুখীকরণ, কথার কথা কৃষি সম্পদ, এইটা নিয়ে যখন লিখছে,
এই পার্টটুকু থেকে যে প্রশ্নগুলো বিগত বছর হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন দেওয়া, প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে ব্যাখ্যা দেওয়া, এবং ব্যাখ্যাগুলো মোটামুটি বেশ লজিক্যাল। তো এইগুলো এভাবে পড়লেও বেশ কিছু প্রশ্ন অটোমেটিক ওখান থেকে কমন পড়ে যায়। ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমার রেকমেন্ডেশন থাকবে, মানে এটা আমার সাজেশন, মানে এটা আমার প্রেফারেন্স আর কি, এটাই পড়তে হবে এমন না। আপনি ওই আবার বলছি, আপনি অন্য কোনো বই MP3 পড়তে পারেন, অ্যাসিওরেন্স পড়তে পারেন, প্রফেসরস পড়তে পারেন। হ্যাঁ, আরো জিকে যত বই আছে বাজারে, আমি অত টাচে নাই এখন। তো আমার কাছে পার্সোনালি বেসিক ভিউ বইটা ভালো লেগেছে, এবং যেহেতু এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 30, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর হচ্ছে 20, 50, তারপর হচ্ছে আপনার এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ওইটা ওইখানকার হচ্ছে 10, এবং হচ্ছে এই যে ভূগোল পরিবেশ, মানে প্রায় 70 নাম্বারের জন্য ওই বইটাকে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। স্পেশালি যারা প্রিপারেশনটা একটু লম্বা সময় ধরে প্রিপারেশন নেবে তাদের জন্য বেস্ট। তো যারা 2 মাসের আগে প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনোভাবে ওই বই না। মানে আজকে যদি আপনি 47তম BCS এর জন্য প্রিপারেশন নেন, এবং আজকে আমরা কথা বলছি, এই ভিডিওটা যেদিন করছি আমরা, আজকে হচ্ছে 2025 সালের কত, 1লা মে। তো আজকের প্রেক্ষিতে আপনি এখন ধর আপনি 47তম BCS দিবেন, আমি সেটার জন্য আমি এখন বেসিক বই কিন্তু আমি বলবো না, আমি বরং আরো ডিসকাস করবো যে না এটা কেনার দরকার নাই, কারণ বই দেখে আপনার নার্ভাস হয়ে যাবেন। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন না কোন জিনিসগুলো বাদ দিতে হবে, কোন জিনিসগুলো নিতে হবে। কিন্তু যারা পরবর্তী BCS-টাকে টার্গেট করতেছেন, আপনি যদি 48-এর একজন ডক্টরও হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই বইটা কিনতে পারেন। আমার কাছে এই বইটাকে বেশ কংক্রিট মনে হয়। ঠিক আছে? এছাড়া অনেকে আছে যে ফিক্সড জিকে গুলো পড়ার জন্য, কারণ এখন জিকে প্রশ্নের আঙ্গিক কিছুটা হলো চেঞ্জ হবে। হ্যাঁ, ইউ গাইজ আর স্মার্ট, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো সেই ব্যাপারগুলোর সাথে তাল মিলিয়ে থাকতে হবে। ঠিক আছে? তো জিকের জন্যই একটা বই, বাংলার জন্য যেমন একটা বই, ইংলিশের জন্য যেমন একটা বই বলতেছি, জিকের জন্য একটা বই। আপনি যদি বেসিক ভিউ কিনেন বেসিক ভিউ, অন্য কোনো বই কিনলে অন্য কোনো বই, বা যেটাই কিনেন আপনি সেটাকেই কন্টিনিউ করবেন থ্রু আউট দ্য জার্নি। ঠিক আছে? জিকের জন্য যেটা করতে হবে, যখন কোনো পরীক্ষা, বিশেষ পরীক্ষা আসে, সাম্প্রতিকের একটা সেগমেন্ট থাকে, সাম্প্রতিক খুব বেশি প্রায়োরিটি দিবেন না। আবার সাম্প্রতিক ঘটনাবলী কি সেটা থেকে একদম দূরে থাকাটাও আমার কাছে খুব বেশি মনে হয় না। ও আচ্ছা, বেসিক বইয়ের পাশাপাশি এখানে আরেকটা বই আছে, এটা সম্ভবত যে আপনার হচ্ছে আওয়ার পাবলিকেশন থেকে ওই যে আলালস জিকে বলতে একটা বই আছে বোধহয় সম্ভবত, তাদেরও একটা বিস্তারিত বই আছে। তাদের বিভিন্ন রকম বই, তো এক এক বইয়ের এক একটা নাম। তো তাদের বিস্তারিত ভার্সন, যেটা বেসিক বইটা একটা বিস্তারিত ভার্সন, এরকম বিস্তারিত যে বইটা আছে, সংক্ষিপ্ত কোনো বই না, কোনো ওই যে ডাইজেস্ট বই না। ঠিক আছে? আহ বিস্তারিত যে বইটা আছে তাদের তাদের লেখাও ভালো, তারা মোটামুটি সিমিলার প্যাটার্নে লিখে থাকেন এই দুজন রাইটার। ঠিক আছে? ওনার বইও পড়তে পারেন। ঠিক আছে? ওটাও দেখতে পারেন, এটা বলতে ভুলে গেছিলাম। আর রিসেন্টের কথা যেটা বলেছি, রিসেন্টের বই কিনবেন হচ্ছে আপনারা যখন কোনো একটা পরীক্ষা অ্যাপ্রোচ করবে, পরীক্ষার 1-2 মাস, 1 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে দেখবেন, এই যে আমি বেসিক ভিউর কথা বললাম না, উনার দেখা যায় যে বই বের হয়, রিসেন্ট ভিউ নামে ওনার বই বের হয় 1-1.5 মাস, 2 মাস আগে বড় পরীক্ষার। বা ওই যে আলালস একটা কথা বললাম, ওনাদের একটা বই বের হয়। ঠিক আছে? আলালস সাম্প্রতিক ফ্ল্যাশ হওয়ার বা এরকম নামে একটি বই বের হয়। তো ওই বইগুলোর মধ্যে সাম্প্রতিক ঘটনাবলীগুলা বেশ ভালোভাবে সামারাইজ করা থাকে। আরো অনেক রাইটারের বই আছে, আই এম সরি আমি কারণ নাম ভুলে গেলে, কারণ আমি যে বইগুলো দেখেছি আমি সেগুলো থেকে বলছি আর কি। তো এখান থেকে যে কোনো একটা বই, এগুলো সব সময় পড়ার জন্য না, এগুলো কিনবেন কখন, যখন কোনো পরীক্ষা অ্যাপ্রোচিং, পরীক্ষার আর 1 মাস আছে, 1.5 মাস, 2 মাস আছে, তখন দেখবেন যে তারা এই বইগুলো পাবলিশ করে। যখন এই বইগুলো পাবলিশ করবে তখন কিনবেন, নতুন এডিশনটা কিনে পড়বেন। এই বইগুলো ছোট বই হয়, 100-120 পেজ এরকম বই হয়, 100-150 টাকা দামের মধ্যে, তখন এই বইগুলো কিনবেন। তো এগুলো শুরু থেকেই, সাম্প্রতিকের কোনো বই কিনবেন না, পড়বেন না। ঠিক আছে? BCS এর জন্য। তো আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আলাদা করে এগুলো বললাম, সাবজেক্ট ভিত্তিক কোর পার্টনার স্যাররা বলবে। আচ্ছা, এখন আসেন গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির ক্ষেত্রে যেটা আছে, দেখেন গাণিতিক যুক্তির টপিক আছে, দেখেন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, মানে এগুলোকে আমরা যেটা বলি পাটিগণিত। ঠিক আছে? এখানে আছে কি বীজগণিত, এরপর আছে দেখবেন জিওমেট্রি। ঠিক আছে? তারপর কিছুটা বিশেষ অংশ থাকে, বিন্যাস, সমাবেশ, মানে হায়ার ম্যাথ যেগুলা। তো এই যে পাটিগণিতের যে পার্টটা আছে, এগুলো কিন্তু আবার দেখবেন ব্যাংকের পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই পাটিগণিত অংশটা থেকে কোশ্চেন হয় বেশি, এই পার্টগুলো থেকে। জিওমেট্রি সব এক্সামের মধ্যেই থাকে। আর বীজগণিতটা নর্মালি ব্যাংকের এক্সাম একটু কম আসে, কিন্তু BCS এর এক্সামে থাকে। এটা গুণগত পার্থক্য। বইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, গুছিয়ে যদি পড়তে চান, আবার রিপিট করছি একই কথা, এই ক্ষেত্রে জব মার্কেটে বিষয়ভিত্তিক কোনো মৌলিক বই নেই, বইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, এডিট এবং হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ, সেই জায়গা থেকে যারা লম্বা সময় ধরে পড়বেন তাদের কাছে আমার আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আশরাফুলস ম্যাথ ককটেল নামে একটা বই আছে। ঠিক আছে? ওই ম্যাথ ককটেল বইটা আপনারা দেখতে পারেন। ওই বইটা মোটামুটি নবম দশম শ্রেণী বা অষ্টম শ্রেণীর যে বোর্ড বইয়ের যে ম্যাথ গুলো আছে, এই যে চ্যাপ্টার গুলার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে নবম দশম শ্রেণীর বোর্ড বই। অনেকে বলে যে হ্যাঁ তুই একটা গাইড কিনবি, তারপর 9-10-এর বই পড়বি, 8-এর বই পড়বি, ক্লাস 7-এর ম্যাথ করতে হবে। ভাই এত কিছু পড়ার সময় নাই, এত জায়গায় অ্যাটেনশন দেওয়ার টাইম নেই। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে এত কিছুর দিকে অ্যাটেনশন দিয়ে মানে সবকিছুকে একদম গুবলেট করে পাকিয়ে, মানে গুবলেট পাকিয়ে ফেলার বিরুদ্ধে।
হ্যাঁ, কারো থাকতে পারে যে ম্যাথ তার একদম মানে একই লেসিল না, ম্যাথ তার জন্য একদম ক্যান্সারাস একটা সাবজেক্ট, সে ভিন্ন ভাবে চিন্তা করতে পারে, তার জন্য ওষুধ ভিন্ন। কিন্তু সবার জন্য মোটামুটি দুর্বল থেকে পড়ার জন্য যদি একটা বই আপনার টেবিলে রাখতে হয়, ম্যাথের জন্য যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারেন। বা যারা একটু গুছিয়ে পড়তে চান, অনেকে যে খাইরুলস ম্যাথ পড়েন, বিসিএস খাইরুলস এর বিসিএস সেগমেন্টের ম্যাথ বইটা কেমন আমি আসলে জানি না, ওই বইটা আমার দেখা হয় নাই। কিন্তু বিসিএস রিটেন পরীক্ষার আগে ম্যাথ যদিও আমি আরো লম্বা সময় ধরে পড়াই, বাট বিসিএস এর ম্যাথ কেমন হয়, নবম দশম শ্রেণী কি ম্যাথ ছিল ওগুলো তো আর মনে নাই, ওগুলো দেখার জন্য আমি ওই ম্যাথ ককটেল বইটা আমি কিনেছিলাম, আমি দেখেছিলাম ওই বইটা বেশ মানে গোছানো আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যেটা করতে পারেন, প্রিলির জন্য তাদের যে ম্যাথ ককটেল বইটা আছে এই বইটা আপনি কিনতে পারেন। এই বইটা আমি আজকে বিসিএস এর জন্য বলতেছি, ব্যাংকের জন্য বুক লিস্ট বলতেছি না, ব্যাংকের বুক লিস্ট নিয়ে ব্যাংকে যারা পরীক্ষা দিবেন ব্যাংকের নিয়ে আমি আল্লাহ সেশন সামনে করব। ব্যাংকের রিসেন্ট কি কি বই মার্কেটে আছে এগুলো আমার একটু দেখতে হবে, দেখে বলতে হবে, ঠিক আছে? নাহলে অনেকের পছন্দ হবে না তখন সব সাজেশন। তো ম্যাথ ককটেল বইটার প্রতি আমার ভোট আছে। এছাড়া আপনি অন্য যে কোনো বইও আছে সম্ভবত, ওই আরো অনেক বই থাকতে পারে বাজারে প্রচলিত, আপনারা যে কোনো একটা কিনতে পারেন। আবার বলছি, বইগুলোর মধ্যে গুণগত মানে আকাশ পাতাল কোনো তফাৎ জীবনেও নাই, আমি আবার বলছি, যেটা হচ্ছে উপস্থাপনা। এবং আমি তো আর সব বই কিনি নাই, আমি যে বইগুলো দেখেছি সেটার সাপেক্ষে আমার কাছে দেখেছি মোটামুটি বেশিরভাগ গুলাই, সত্যি কথা বলতে গেলে। বাট এর মধ্যে যেটাকে আমার কাছে উপস্থাপন যোগ্য মনে হয়েছে এবং যেটা মনে হয়েছে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমি সেগুলো বলছি। ঠিক আছে, আপনার সেই ম্যাথ ককটেল বইটা কিনতে পারেন। মানসিক দক্ষতার সেকশনটা ওই ম্যাথ ককটেলের মধ্যে সাধারণত সম্ভবত থাকে। আর যদি না থাকে, এটা আপনি যে কোনো পাবলিকেশনে কিনতে পারেন, যে কোনো গাইড, এমপি3 দেখতে পারেন আপনি, কি বলে, কোন একটা কোচিং এর লেকচার শিট থাকলে সেটাও দেখতে পারেন, মানসিক দক্ষতা সেখান থেকেও দেখা যায়। বা হচ্ছে আপনার বোধহয় এটা বোধহয় খাইরুলস এরও বোধহয় বই আছে, সেটা দেখতে পারেন। হ্যাঁ, তো এটা ইটস আপ টু ইউ। মানসিক দক্ষতাটা দেখার সময় একটু সিরিয়াসলি কেন দেখবেন, মানে এইটা এই যে 15 যেমন আছে পিডিতে, এই সেম জিনিসই কিন্তু রিটেনে থাকবে 50 মার্কের। মানসিক দক্ষতা কিন্তু আপনার প্রিলি রিটেন কিন্তু সেম, রিটেনেও কিন্তু অবজেক্ট মানে বিশেষ লিখিত পরীক্ষায় 50 নাম্বার হচ্ছে এমসিকিউ দেখাইতে হয়, সেটা কিন্তু মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার ভিতরে কিন্তু বাংলা ইংলিশ ঢুকে আছে। তো বাংলা ইংলিশ যতটুকু আছে, শুদ্ধ বানান, তারপর হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিম, এগুলা কিন্তু আপনি ওই ইংলিশ পড়ার সময় বাংলা পড়ার সময় পড়া হয়ে যাবে। ডেডিকেটেড মানসিক দক্ষতার যে অংশটুকু আছে, সেই অংশটুকু আপনি যেটা করতে পারবেন, সেটা আপনি ওই একটা বই থেকে কিনলে পড়লে আপনার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান 3টা পার্ট, 3টা পার্টে 15 নাম্বার। এইটা নিয়ে আসলে আমার স্পেশাল বই নিয়ে কোনো আসলে আমার এই মুহূর্তে ওরকম কোনো ক্লু নাই। এখন মার্কেটে কোন বইটা ভালো এটা আপনাদের তৌহিদ স্যার, এটা উনি আপনাদের বলবেন সাধারণ বিজ্ঞানের জন্য আপনারা কোন বই কিনবেন। এইটা শুধু আমি একটু স্কিপ করছি, এটা আমি বাদ রাখছি। আমি যেটা করছি সাধারণ বিজ্ঞান, ওই ডাইজেস্ট থেকে বিগত বছর কোয়েশ্চেন দেখার চেষ্টা করতাম। এবং হচ্ছে ওই কি বলে, আমার কাছে যে কোনো ভাবেই নবম দশম শ্রেণীর মধ্যে একটু বোর্ড বই ছিল, আমি ওগুলো এক চোখে উল্টিয়েছি, ওটা খুব গুছিয়ে যে আমি বিজ্ঞান পড়েছি ব্যাপারটা ওরকম না। কনফিডেন্স ছিল যে বিজ্ঞান থেকে প্রশ্ন পারবো, ওইরকম খুব বেশি গুছিয়ে পড়া হয় নাই। তো বিজ্ঞানে ওইরকম খুব বেশি ভালো কোনো বই মানে ইন্ডিভিজুয়াল বই আমার কাছে মানে ওইভাবে চোখে পড়ে নাই। থাকতে পারে, আপনারা যে কোনো একটা পাবলিকেশনের মানে স্বনামধন্য একটা পাবলিকেশনের বই কিনে নেবেন। ওরাকল হোক, ওই তারপর কি, বা কনফিডেন্সের হোক, কনফিডেন্সের সাধারণ বিজ্ঞান পড়েছে, হ্যাঁ ওইটা ভালো, কনফিডেন্সের বইটা একবার উঠেছে, ওই বইটাও বেশ ভালো। 19-এর বোর্ড বইয়ের বিভিন্ন জিনিসগুলোকে ওখানে কপি পেস্ট করা আছে, তো মানে তুলে দেওয়া আছে কিছু জিনিস, কিছু জিনিস অন্য জায়গা থেকে দেওয়া আছে। বিশেষ কনফিডেন্সের চাইলে আপনারা পড়তে পারেন, সাধারণ বিজ্ঞান বইটা তাদের বইটা ভালো। সরি, আমি ভুলে গেছিলাম ওই বইটার কথা। কনফিডেন্সের সাধারণ বিজ্ঞান বইটা ভালো। হ্যাঁ, ভালো বলতে হচ্ছে মানে মোটামুটি গোছানো। ওই বইটা আপনারা দেখতে পারেন প্রিলির জন্য যেটা আছে, ঠিক আছে? এছাড়া অন্য কোনো পাবলিকেশন এটাও পড়তে পারেন। এইটা আমি আলাদা করে কোনটা বললাম না। ভূগোল তো বেসিক ভিউর ভিতরে থাকবে বলেছি, নৈতিকতা মূল্যবোধ শোষণও এটার ভিতরে আলটিমেটলি থাকে। ঠিক আছে? কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, হ্যাঁ এইটা নিয়েও আপনাদের তো হিসাব খুব ভালো বলবেন, উনিও আইসিটির একদম স্পেশালাইজড। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ছিল, আমি এটা সম্ভবত আহ যেহেতু দেখতাম যে কম্পিউটার এবং আইসিটি অংশের কোয়েশ্চেন গুলো হয় খুবই ইনোভেটিভ, এবং সেই ইনোভেটিভ কোয়েশ্চেন গুলোর জন্য আমি এখানে বিগত বছরের প্রশ্নগুলো পড়ার পরে এই যে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক থেকে এই একটা জায়গায় আমি যেটা করতাম, আমি অনলাইনে সার্চ দিয়ে দিয়ে পড়তাম টপিক ধরে ধরে, যে এমসিকিউ কোয়েশ্চেন্স অন অপারেটিং সিস্টেম, এভাবে সার্চ দিতাম। দিলে বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইটের বিভিন্ন প্রশ্ন চলে আসতো, ইন্ডিয়ান বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন চলে আসতো, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আসতো। হ্যাঁ, আপনার হচ্ছে কোরা.কম, সাওয়াল.কম, ইন্ডিয়াবিক্স.কম, এরকম বিভিন্ন, হ্যাঁ বাইজুস.কম, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়েশ্চেন আসতো। তো ওগুলো আমি ওইভাবে স্ক্রল করে যেতাম। আর যেহেতু এই পার্টটা ডাইনামিক ভাবে প্রশ্নগুলো আসে, তো সেহেতু ডাইনামিক থাকার জন্য আমার সবসময় মনে হয় কম্পিউটার আইসিটি পার্টে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, রিসেন্ট প্রশ্নগুলো সলভ করে, তারপর হচ্ছে এই চ্যাপ্টার গুলো ধরে ধরে কিছু বেসিক নলেজ নেওয়া। তো সেই জন্য আমি এটা ওই অনলাইনে আমি সার্চ করতাম বেশি।
এছাড়া এখন যেটা শুনতেছি, আমার আরো দু একজন কলিগের কাছে শুনছি, বা হচ্ছে ছোট ভাই আছে, স্টুডেন্ট আছে, তাদের কাছে যেটা শুনেছি, আমি জানি না, আমি দেখি নাই, ওরা অনেকেই বোধহয় এই কম্পিউটার আওয়ার নামে বোধহয় বই আছে, ওই যে যেটা বললাম, যে যে আওয়ার পাবলিকেশনের, ওই ওই বইটা নাকি একটু বড় এবং বেশ ভালো কম্পাইলেশন নাকি আছে। ঠিক আছে, তো সেই বইটা আপনারা কিনতে পারেন, এটা সম্ভবত আলালস কম্পিউটার আওয়ার বা এরকম কিছু একটা নাম, এইটা নামটা আমার সরাসরি মনে নাই। ওইটা আপনারা কিনতে পারেন, এটা আপনারা, আমি রিকোয়েস্ট করবো এটা আপনারা আপনাদের ওই তৌহিদ স্যারের কাছ থেকে শুনে আর করতে পারেন, সে আরো ভালো সাজেশন আপনাকে এটা নিয়ে দিতে পারবে। আর ব্যক্তিগতভাবে আমি অনলাইন কেন করতাম, অনলাইন ওই বিগত বছর প্রশ্ন পড়ে অনলাইন দেখলে যেটা দেখা হতো, ব্যাংকের পরীক্ষা বলেন বা কি বলে, যে কোনো প্রতিযোগিতার পরীক্ষা মনে কমন পাওয়া যেত। আমি ওই সোফার মূলত 7 বার ব্যাংকের পরীক্ষা মানে ক্র্যাক করার সুযোগ হয়েছে আমার, সিনিয়র অফিসার বা প্রাইভেট ব্যাংকের এমটিও, তো সেই জায়গাগুলোতে আমি মোটামুটি কখনো সাফার করিনি। হ্যাঁ, তো টার্গেটটাকে লিমিটেড রেখে আমার মনে হয় আমি একটা প্রপার একটা বুক লিস্টের মতো কিন্তু আপনাদেরকে আমি দিতে পারলাম। সরাসরি যদি শুধু লিস্ট দিয়ে দিতাম অমুক অমুক বই, তাহলে কিন্তু আপনি কনটেক্সটটা বুঝতেন না, আমি কোন কনটেক্সটে বলতেছি। তাহলে মনে হয়তো বোধহয় আমি মানে আপনাকে সরাসরি বইয়ের নাম বলে দিলাম, কিন্তু কনটেক্সট গুলো কি, নামের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই বইয়ের নামগুলো বলার সময় আমি কি কথাগুলো আপনাকে বললাম। তো আশা করছি সেই বিষয়টা মানে আপনি বুঝতে পারছেন যে আমি আসলে কোন কথাগুলো বলার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এইগুলাকে আমলে নিয়ে ইন্ডিভিজুয়াল সেশন গুলাতে যদি আপনি মোটামুটি প্রিপারেশন নেন, তাহলে একটা লম্বা সময় ধরে আপনি পড়তে পারবেন। আলাদা আলাদা ক্লাস গুলাতেও আমাদের এগুলো নিয়ে আলাদা আলাদা বিবৃতি থাকবে, বক্তব্য থাকবে। তো আমরা ওইভাবেই প্ল্যান করে আমরা সাজিয়েছি এখানে। তাহলে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এখানে আপনারা 20টা ক্লাস দেখতে পাচ্ছেন, টোটাল 130টা ক্লাস থাকবে। 130টা ক্লাসের উপর 130টা ক্লাস টেস্ট থাকবে। 20টা থাকবে আমাদের হচ্ছে সাবজেক্ট ফাইনাল, 20টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা থাকবে। আর 10টা থাকবে চূড়ান্ত মডেল টেস্ট। এই 160টার মতো আমাদের পরীক্ষা থাকবে। আমাদের এই ক্লাসের মানে কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে, দেখেন কালকে থেকে কার্যক্রম শুরু হচ্ছে। কালকে আপনাদের ইংলিশ ক্লাস থাকবে, পরশুদিন বাংলা, এবং তারপরের দিন হচ্ছে ম্যাথ। এই 3 দিন আপনাদের ক্লাস থাকবে, এটা ফ্রি ক্লাস বলতে পারেন, আপনি ক্লাসে পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আমরা যেটা বলছি, আমরা খুব অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে ক্যাটার করি, আমাদের দেখবেন 10টা 20টা ব্যাচ চলে না একসাথে। ঠিক আছে, এবং আমরা এখানে খুব লিমিটেড রিসোর্স পার্সন আছি, ওইভাবেই দিব। এখানে কোনো প্রিন্টেড শিট থাকবে না, আমরা প্রত্যেকটা ক্লাসের আমরা যে পড়াবো আমাদের স্টাডি ম্যাটেরিয়াল টুকু যেগুলো আছে এবং নতুন প্রিপারেশন আলোকে যে কন্টেন্ট গুলো না দেখে গেলেই নয়, সেগুলো নিয়ে আমরা পিডিএফস প্রোভাইড করব। সেই পিডিএফস গুলো কোন রিসোর্স থেকে পড়বেন সেগুলোকে আমরা আপনাদের আউটলাইন করে দিব, কোন ওয়েবসাইট থেকে পড়বেন, কোথা থেকে দেখবেন, আমরা এইভাবে আপনাকে গাইড করবো। যারা একদম স্পুন ফিডেড হইতে চান তারা আমাদের এখানে আমাদের সাথে জয়েন করবেন না। আমি আবার বলছি, আপনারা ভুলে যান এটা, আমরা আমাদের ক্র্যাশ ব্যাচের সময় এটা বলেছিলাম। 47 ক্র্যাশ ব্যাচ দিয়েছি যে বিষয়গুলো না দেখে গেলেই না সেগুলো দেখানোর জন্য। ওখানে তো আপনি এইখানে যেভাবে আপনি যে সেশনগুলো থাকবে আর ওখানকার সেশনগুলো তো অবশ্যই সেম হবে না। ঠিক আছে, তারপরে যে ক্লাসের ফ্লেক্সিবিলিটি, আগেই বললাম আমাদের ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টা 8টা বা 9টায়। আমরা রুটিন যখন দিয়ে দেবো দেখতে পারবেন যে এই সপ্তাহে শনিবারে ক্লাস আছে রাত 9টায়, ঠিক আছে, আর রবিবার আছে 8টায়। তো ওইভাবে থাকবে। এছাড়া কিছু হিউম্যান ইমার্জেন্সি অনেক সময় থাকেই, বেসিক তাই না, মানবিক কারণ থাকতে পারে, সেগুলো কারণ থাকলে স্কেডিউল চেঞ্জ হতে পারে। বাট আমরা এগুলাকে, যেহেতু আমরাও প্রফেশনাল, আমাদের এখন ফিক্স প্রফেশনাল লাইফ, সবকিছু মিলিয়ে সাপেক্ষে চেঞ্জ না হয় সেটা কিন্তু সবসময় রক্ষা করার চেষ্টা করা হবে। তারপরে ওই ফ্লেক্সিবিলিটি নিয়ে যারা মনে করছেন যে আপনাদের আসলে একটা প্রিসাইজ একটা গোছানো একটা জার্নি প্রয়োজন, ইউ ক্যান জয়েন গেম চেঞ্জার। গেম চেঞ্জারের পক্ষ থেকে যেহেতু আমরা লিমিটেড, আমরা যারা রিসোর্স পার্সন আছি আমরাই আলটিমেটলি এই 3 জনই দেখাবো, আলটিমেটলি না এর মানে এখানে ক্যাডার অফিসার ছাড়া বাইরে ভাবে করে কেউ দিবে না। এবং আমরা যেহেতু এখানে 3জনই, যে 3জন মেইন মেন্টর হিসেবে আমরা আছি, আমরা কিন্তু ক্যাডার অফিসার হয়ে টিচার হই নাই। আমরা আগে থেকেই কোচিং সেন্টার গুলোতে পড়াই, আপনারা যদি খোঁজ খবর নেন আমাদের নাম দেখে সার্চ দিয়ে দেখবেন, ক্লাসেস পাবেন, ইউটিউবের সেশনস পাবেন। সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের অভিজ্ঞতাটা, যে ঝুলিটা যতটুকু আছে, যতটুকু সমৃদ্ধ হয়েছে, সেইটুকুকে আসলে আপনাদের সাথে আমরা শেয়ার করে নিতে চাই, এবং একটা প্রপার জার্নি যাতে হয়। এবং গোয়িং ফরওয়ার্ড আপনাদের বিসিএস বা তৎসংশ্লিষ্ট অন্য কোনো একটা জবে পাওয়ার ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রস্তুতিতে আমরা যদি হেল্প করতে পারি, সেটাই হচ্ছে আমাদের অর্জন। আর পাশাপাশি যেহেতু এটা চ্যারিটি না, তারপর আমরা আমাদের যেহেতু এখানে বড় হাউস নাই, আমাদের এত বেশি ফিক্সড কস্ট অ্যাসোসিয়েটেড থাকে না, এই জন্য আমরা যতটা সম্ভব নমিনাল রাখার চেষ্টা করেছি। তো যেটা বললাম, আমাদের অফার ফি এটা হচ্ছে এই 4 তারিখ পর্যন্ত। 30 জন তো হয়তো আমরা ইনশাল্লাহ আমাদের হয়তো একদিন 2 দিনই হয়ে যাবে, যেটা আমাদের প্রিভিয়াস হিস্ট্রি যেটা বলে। তো এটা আমরা প্রথম 30 জনের জন্য 5,000 টাকাই রাখবো, এরপর আর এই অফার আমরা রাখবো না। দেখবেন আপনারা 5,000 টাকার অফার থাকবে না। তবে আজকের জন্য শুধুমাত্র যারা আপনারা আজকের 12টার মধ্যে আপনারা আমাদের এই যে হটলাইন নাম্বার দেওয়া আছে, এটাতেই বিকাশ মার্চেন্ট নাম্বার পেমেন্ট করতে হবে। এখানে যারা 1,000 টাকা আপনারা বুকিং মানি দিবেন, আপনারা 10 দিন সময় পাবেন। ও যারা আজকে হবেন না সমস্যা নাই, আপনার 5,000 টাকার মধ্যে আপনারা যদি এই 3 দিন সময় থাকবে 1,000 টাকা বুকিং দিয়ে ভর্তি হওয়ার, যে যেদিন বুকিং দিয়ে ভর্তি হবেন সে তার পরবর্তী আরো
10 দিন, 10 দিন আর ফ্ল্যাট 2 সপ্তাহ সময় পাবেন বাকি টাকা পেমেন্ট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ড থেকে সর্বোচ্চটুকু বা যতটুকু আমার বলার ছিল। আমি চেষ্টা করেছি এই 1.5 ঘন্টা সেশনের মধ্যে অ্যাটলিস্ট অনেক আহামরি কিছু বিসিএস পাস করার টোটটা হয়তো না, কিন্তু সেশন যাতে আপনার জন্য কার্যকর হয়, কিছুটা হলেও 1% হলেও যাতে আপনার প্রস্তুতির এটা সহায়ক হয়, সেই বিষয়টা নিশ্চিত করার আমি চেষ্টা করেছি। হোপফুলি। আর একটু কথা বলা যাবে? স্যার জি, আমাদের শিওর ক্লাসগুলো শিওর শিওর, রেকর্ড আমরা থাকবে, এটা একটু আমরা বলে কোয়েশ্চেন দেওয়া নেবো। হবে। হ্যাঁ, স্যার আরেকটা আমি জিনিস, স্যার আমি শেষ হ্যাঁ আমি কোয়েশ্চেন নিচ্ছি, আরেকটা কথা হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুকের সিক্রেট গ্রুপে, মানে এবং হচ্ছে আমাদের জুমে ক্লাস হবে, ক্লাসগুলো হবে জুমে, এবং আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ স্ট্রিম করব। এবং রেকর্ড গুলা এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, ফেসবুক যতদিন ডিলিট না করে দেয় এগুলো আমরা ড্রাইভ লিঙ্কে সাজিয়ে দিব, এগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে থাকবে, সেগুলো থেকে আপনারা দেখতে পারবেন, ক্লাসের রেকর্ড থাকবে অবশ্যই। ঠিক আছে, দুইটাই কভার করা হবে এইটা বলা যায় না। প্রিলিটাকে এতক্ষণ আমি শুরু থেকে, ফয়সাল ভাই আপনি শুরু থেকে দেখেন, এইটা মূলত প্রিলি টার্গেটেড কোর্স, বাট এই কোর্সটার মধ্যে যেটা হবে যে সাবজেক্টগুলো আপনার রিটেন আছে, রিটেনের জন্য ধরেন আমি আপনাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াচ্ছি, ক্লাস নিচ্ছেন আপনাদের একজন স্যার, ওই সংবিধান পড়াচ্ছেন কথার কথা, প্রিলিমিনারির জন্য আপনাকে পড়ানো হলো, পাশাপাশি রিটেন ওখান থেকে কি কি আসবে সেটা আপনাকে ব্রিফ করে দেওয়া হবে, যাতে গোয়িং ফরওয়ার্ড রিটেনে আপনার প্রিপারেশনটা কমে আসে। এইটা মূলত প্রি ওরিয়েন্টেড কোর্স, বাট রিটেনের বেসমেন্টটা এখানে দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকবে নাদিম মাহমুদ, এবং যারা পরে জয়েন করেছেন মানে আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি শুরু থেকে সেশনটা যদি দেখে নেন, ডেফিনেটলি ইউ গাইস উইল বি বেনিফিটেড, এবং হোপফুলি আপনাদের একটা প্রপার আইডিয়া হবে, ধারণা হবে আমাদের এটা সম্পর্কে। ঠিক আছে, হ্যাঁ এখন রহমত আমরা রেকর্ডটা অফ করতে পারি, রেকর্ডটা অফ করে আমরা কোয়েশ্চেন নিতে পারি জুমে। ঠিক আছে, যারা জুমে জয়েন আছেন তাদের কোয়েশ্চেন নিব আমরা, রেকর্ডটা অফ করে দিই আগে আমরা। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন রেকর্ডে। হ্যাঁ, আমরা এখন কোয়েশ্চেন নিব, জুমে যারা যুক্ত আছেন কোয়েশ্চেন নিব। রেকর্ড আজকে দিই না, শুধু লাইভ চলতেছে, লাইভ ফেসবুক লাইভ তাহলে আছে, লাইভ টক না। তাহলে আমরা লাইভটা অফ করে দিই, লাইভটা অফ করে আমরা কোশ্চেন, যারা লাইভ দেখছেন লাইভ এখানে মানে ফেসবুকে যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা আপনাদের ফার্দার আপনাদের প্রিপারেশনের জন্য যে কোনো জায়গায় কনফিউশন হলে ইউ গাইস ক্যান কি বলবো আস্ক গেম চেঞ্জার, হ্যাঁ আমাদেরকে এটা জানাতে পারেন আপনারা। সবার জন্য শুভকামনা। আমরা জুমে থাকবো এখন, জুমে যারা যুক্ত আছেন তাদের আমরা কোয়েশ্চেন নিবো এবং কোয়েশ্চেন উত্তর দিব। ধন্যবাদ।